আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রচন্ড বৃষ্টির কারণে রাস্তাঘাট একেবারে ফাঁকা। হাইওয়েতে সাধারণত এমন সময় ট্রাক, বাস বা প্রাইভেট কারের চলাচল থাকে, কিন্তু আজ যেন সবাই ঘরবন্দি। আমার অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো বৃষ্টির ধারা ভেদ করে যতটুকু রাস্তা দেখাচ্ছিল সেটুকুই ছিল আমার পৃথিবী। চারপাশটা যেন এক নিকষ কালো চাদরে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই ক্ষণিকের আলোয় রাস্তার পাশের গাছপালা, বিদ্যুতের খুঁটিগুলো এক ভৌতিক অবয়ব নিয়ে চোখের সামনে ভেসে উঠছিল। গাড়ি চালাচ্ছিলাম আর ভাবছিলাম নানা কথা। টাকা দিয়েই তো সংসার চলে, তাই যত ভয় বা অস্বস্তি লাগুক কাজটা তো করতেই হবে। হঠাৎ একটা দৃশ্যে আমার ভাবনার সুতো ছিঁড়ে গেল। আমি যা দেখলাম তা স্বাভাবিক বলে মেনে নিতে পারছিলাম না। আমার অ্যাম্বুলেন্স তখন মাঝারি গতিতে চলছিল। হেডলাইটের উজ্জ্বল আলোয় আমি স্পষ্ট দেখলাম রাস্তার বাম পাশ ঘেঁষে প্রায় 10 থেকে 12 জন লোক সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে। তাদের সবার পরনে পা থেকে মাথা পর্যন্ত ধবধবে সাদা কাপড়, অনেকটা জুব্বার মতো দেখতে, তবে আরো ঢোলা। তাদের মাথাও ঢাকা, মুখ চেনার কোনো উপায় নেই। বিষয়টা অদ্ভুত লাগার কারণ হলো এই মুষলধারে বৃষ্টিতে তাদের কারো মাথায় ছাতা নেই, গায়ে রেইনকোট বা বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো আচ্ছাদন নেই। তারা নির্বিকারভাবে ভিজে চলেছে। তাদের হাঁটার ভঙ্গিটাও ছিল কেমন যান্ত্রিক। কেউ ডানে বামে তাকাচ্ছে না, নিজেদের মধ্যে কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে একই তালে পা ফেলে এগিয়ে চলছে সামনের দিকে, যেন কোনো অদৃশ্য সুতোয় বাঁধা পুতুলের দল। তাদের গায়ের সাদা কাপড় বৃষ্টিতে ভিজে শরীরে লেপ্টে আছে, কিন্তু তাতেও তাদের হাঁটার গতি বা ভঙ্গিতে কোনো পরিবর্তন নেই। আমি গাড়ির গতি কিছুটা কমালাম, অবাক চোখে তাদের দিকে তাকিয়ে রইলাম কয়েক মুহূর্ত। কারা এরা? এই ঝড় বৃষ্টির রাতে এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছে? কোনো দরগা বা মাজারের ভক্ত? হয়তো কোনো বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে যাচ্ছে। কিন্তু এমন ভয়ঙ্কর আবহাওয়ায় তাদের ভাবলেশীন মুখ যতটুকু বোঝা যাচ্ছিল আর যান্ত্রিক হাঁটা চলা দেখে আমার ভেতরে একটা অস্বস্তিকর কাঁটা খচখচ করতে লাগলো। তাদের মধ্যে কোনো প্রাণের চিহ্ন খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন কোনো ছায়ামূর্তি হেঁটে চলেছে। আমি হর্ন বাজানোর কথা ভাবলাম, কিন্তু কেন জানি সাহসে কুলালো না। মনে হলো এই নিস্তব্ধতা ভাঙাটা ঠিক হবে না। আমি ধীরে ধীরে তাদের পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেলাম। সাইড ভিউ মিররে একবার দেখার চেষ্টা করলাম, কিন্তু বৃষ্টির কারণে কাঁচ ঝাপসা হয়ে থাকায় কিছু স্পষ্ট বোঝা গেল না। একটা আবছা সাদাটে অবয়বের সারি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। মনের ভেতর একটা খচখচানি নিয়েই আমি আবার গতি বাড়ালাম। নিজেকে বোঝালাম হয়তো আমি যা ভেবেছি তা নয়। হতে পারে তারা কাছাকাছি কোনো গ্রামের বাসিন্দা, কোনো জরুরি প্রয়োজনে বের হয়েছে। দুনিয়ায় কত রকমের মানুষ, কত রকমের তাদের রীতিনীতি, সবকিছু নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না। আমার কাজ লাশটাকে তার ঠিকানায় পৌঁছে দেয়া, ব্যাস এটুকুই। কিন্তু মনকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন, ওই দৃশ্যটা কিছুতেই মাথা থেকে যাচ্ছিল না। ওই সাদা কাপড় পরা মানুষগুলোর অবয়ব, তাদের সেই রোবটের মতো হাঁটা, বৃষ্টির প্রতি তাদের ঔদাসীন্য, সবকিছু মিলিয়ে আমার ভেতরে এক অজানা শঙ্কার জন্ম দিচ্ছিল। গাড়ির ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। আমি রেডিওটা চালিয়ে দিলাম, যদি কোনো শব্দ এই অস্বস্তিকর নীরবতাকে ভাঙতে পারে। কিন্তু রেডিওতেও শুধু শো শো শব্দ হচ্ছিল, কোনো স্টেশনে ঠিক মতো পাওয়া যাচ্ছিল না। অগত্যা সেটাও বন্ধ করে দিলাম। আবার সেই 3টি শব্দ, ইঞ্জিনের গর্জন, বৃষ্টির ঝমঝম আর ওয়াইপারের ক্যাচক্যাচ আওয়াজ, আর তার সাথে যোগ হয়েছে আমার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ, যা আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি তখনও জানতাম না এই অদ্ভুত ঘটনাটি ছিল কেবল শুরু। সামনে আমার জন্য যে আরো কত ভয়ঙ্কর আর অবিশ্বাস্য অভিজ্ঞতা অপেক্ষা করে আছে তার কোনো ধারণাই আমার ছিল না। আমি শুধু অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে দরদরত পড়তে পড়তে সামনের কালো অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে রইলাম। আমার শুধু মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই লাশটা পৌঁছে দিয়ে ফিরতে পারলেই বাঁচি। এই রাতটা কেন জানি ভালো ঠেকছে না, বড্ড বেশি দীর্ঘ আর ভয়ঙ্কর মনে হচ্ছে। সাদা কাপড় পরা সেই মানুষগুলোর দৃশ্যটা মাথা থেকে ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। চোখের সামনে বারবার ভেসে উঠছিল তাদের সেই নির্বিকার ভাবলেশীন হেঁটে যাওয়ার ছবি। আমি স্টিয়ারিং হুইল আরো শক্ত করে আঁকড়ে ধরলাম, অ্যাক্সিলারেটরে পায়ের চাপ বাড়িয়ে দিলাম। উদ্দেশ্য একটাই, যত দ্রুত সম্ভব এই ফাঁকা অন্ধকার হাইওয়ে পার হওয়া। চারপাশের এই পরিবেশটা ধীরে ধীরে আমার স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করছিল। প্রায় 10-15 মিনিট গাড়ি চালানোর পর আমি আরেকটি অস্বাভাবিক দৃশ্যের সম্মুখীন হলাম। প্রথমে ভেবেছিলাম চোখের ভুল। হেডলাইটের আলোয় রাস্তার পাশে কিছু একটা পড়ে থাকতে দেখলাম। জিনিসটা ঠিক কি তা বোঝার জন্য গাড়ির গতি কিছুটা কমালাম। কাছে যেতেই দৃশ্যটা স্পষ্ট হলো, আর আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রাস্তার পাশে জমাট বাঁধা বৃষ্টির পানির মধ্যে 3-4টে কুকুর মরে পড়ে আছে।
কিন্তু এটা কোনো সাধারণ মৃত্যু নয়। কুকুরগুলোর অবস্থা ছিল বিভৎস। মুষলধারে বৃষ্টির সাথে মাঝে মধ্যেই আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই বজ্রপাতের ক্ষণস্থায়ী আলো আর আমার অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম কুকুরগুলোর শরীর রক্তে ভেজা। বৃষ্টির পানি সে রক্ত ধুয়ে দিয়ে একটা লালচে স্রোত তৈরি করেছে, যা রাস্তার পাশের নর্দমার দিকে গড়িয়ে যাচ্ছে। কুকুরগুলোর দেহ এমনভাবে থেতলে গেছে যেন কেউ বা কারা সেগুলোকে প্রচণ্ড আক্রোশে মাটিতে আছড়ে মেরেছে। কোনোটার মাথা ফেটে মগজ বেরিয়ে এসেছে, কোনোটার পেট চিরে নাড়িভুড়ি বেরিয়ে পড়েছে। দৃশ্যটা এতটাই নৃশংস ছিল যে আমার বমি ঠেলে আসতে চাইল। আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। এমন দৃশ্য দেখা আমার জন্য নতুন নয়। সড়ক দুর্ঘটনায় প্রায় এমনটা ঘটে, কিন্তু আমার মন বলছিল এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। কোনো দ্রুতগামী গাড়ি এসে ধাক্কা মারলে কুকুরগুলোর দেহ ছিটকে যেত, কিন্তু এভাবে এক জায়গায় দলবদ্ধভাবে থেতলে পড়ে থাকতো না। তাদের মৃত্যুর ধরনটা ছিল অস্বাভাবিক। আমি বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না। ওই দৃশ্য বেশিক্ষণ দেখলে হয়তো আমি অসুস্থ হয়ে পড়ব। আমি দ্রুত জায়গাটা পার হয়ে গেলাম, কিন্তু আমার মনের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। প্রথমে ওই সাদা কাপড়ের শাড়ি, আর এখন এই কুকুরগুলোর এমন নির্মম মৃত্যু। দুটো ঘটনা কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো সংযোগ রয়েছে? আমার মনের গভীরে জমে থাকা ভয়টা এবার ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করলো। এই নির্জন বৃষ্টিস্নাত রাতে এমন পরপর দুটি অস্বাভাবিক ঘটনা আমার মনের স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করছিল। হঠাৎ করে আমার মনে পড়ে গেল অতীতে ঘটে যাওয়া কিছু ছোটখাটো কিন্তু ব্যাখ্যাতীত ঘটনার কথা। এই অ্যাম্বুলেন্স চালানোর পেশায় আমি আছি প্রায় 2.5 বছর। এই স্বল্প সময়ে এমন কিছু ঘটনার সাক্ষী হয়েছি যার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। একবার এক শীতের রাতে এক বৃদ্ধের লাশ নিয়ে যাচ্ছিলাম। মাঝ রাস্তায় হঠাৎ করে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে মৃদু গঙ্গানের শব্দ শুনতে পাই। আমি গাড়ি থামিয়ে পেছনে গিয়ে দেখি সবকিছু আগের মতোই নীরব নিথর। হয়তো বাতাসের শব্দ বা মনের ভুল ভেবে আমি আবার চালানো শুরু করি, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ। সেবার আমার গা ছমছম করে উঠছিল। আরেকবার ঘটেছিল অন্য এক ঘটনা। এক যুবকের লাশ নিয়ে ফিরছিলাম হাসপাতাল থেকে। তার পরিবার লাশ গ্রহণ করতে চায়নি, তাই বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সাইড ভিউ মিররে চোখ পড়তে দেখি আমার পাশে কো ড্রাইভারের সিটে আবছা একটা ছায়ামূর্তি বসে আছে। আমি এতটাই চমকে গিয়েছিলাম যে হার্ট অ্যাটাক হওয়ার দশা। প্রচন্ড জোরে ব্রেক কষেছিলাম, কিন্তু পাশে তাকিয়ে দেখি সিটটা একেবারেই খালি। এমন আরো 2-1টি ঘটনা আমার সাথে ঘটেছে। প্রতিবারই আমি নিজেকে বুঝিয়েছি যেগুলো আমার মনের ভুল, সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপের ফল। লাশ নিয়ে সারাদিন ঘোরার কারণে হয়তো মাথায় সব ভূত প্রেতের চিন্তা আসে, কিন্তু আজকের ঘটনাগুলো যেন আগের সব অভিজ্ঞতাকে ছাপিয়ে যাচ্ছিল। প্রথমে সেই রহস্যময় সাদা অবয়বের দল, তারপরে নৃশংসভাবে মরে পড়ে থাকা কুকুর। দুটো ঘটনা আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে আমি কিছুতেই সেগুলোকে মুছে ফেলতে পারছি না। আর ঠিক তখনই আমার মনে পড়ল এক শীতল সত্যের কথা। আমার এই অ্যাম্বুলেন্সের পেছনেও একটা লাশ আছে, এক নিথর প্রাণহীন দেহ। আর এই সত্যটা মনে পড়ার সাথে সাথেই আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার মনে হতে লাগলো আজকের এই সমস্ত অস্বাভাবিক ঘটনার কেন্দ্রবিন্দু হয়তো আমার গাড়িতে থাকা এই লাশটি। হয়তো এই লাশটিকে তার ঠিকানায় পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আজ রাতে আমার সাথে আরো নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এই ভাবনাটা মাথায় আসতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঢোক গিলতে গিয়েও পারলাম না। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমি প্রচন্ড ভয় পাচ্ছি। যে ভয়টা আমি এতদিন ধরে মনের গভীরে চেপে রেখেছিলাম তা আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমি গাড়ির ভেতরের বাতিটা জ্বালিয়ে দিলাম। পেছনের দিকে তাকানোর সাহস হলো না। ড্রাইভিং কেবিন আর পেছনের লাশ রাখার অংশের মাঝে একটা কাচের দেয়াল আছে, যেটা একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। আমি ভুলেও সেই পর্দার দিকে তাকালাম না। আমার শুধু মনে হচ্ছিল যদি পর্দাটা সরাই তাহলে হয়তো এমন কিছু দেখব যা দেখার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত নই। আমি বারবার নিজেকে বোঝাতে লাগলাম, মনির শান্ত হ, এসব কিছু না, বৃষ্টির রাত, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। আর কুকুরগুলো হয়তো কোনো ট্রাকের নিচে পড়েছে, আর ওই লোকগুলো হয়তো তারা সত্যিই কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিল। কিন্তু আমার মনের এক কোণ থেকে কেউ যেন বলে চলছিল, নিজেকে মিথ্যা অভয় দিচ্ছিস মনির, তুই ভালো করে জানিস যা ঘটছে তা স্বাভাবিক নয়। এই প্রথম আমার মনে হলো এই পেশাটা হয়তো আমার জন্য নয়। এই রাতের আধারে নির্জন রাস্তায় লাশ বয়ে নিয়ে যাওয়ার কাজটা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। এর সাথে জড়িয়ে আছে এক অজানা অদৃশ্য জগতের হাতছানি, যে জগৎটা আমাদের স্বাভাবিক দৃষ্টির আড়ালে থাকে কিন্তু মাঝে মাঝে তার অস্তিত্বের জানান দিয়ে যায়। আমার শরীর কাঁপতে শুরু করেছে। আমি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটা বন্ধ করে দিলাম, কিন্তু তাতেও কাঁপুনি থামল না। আমি বুঝতে পারছিলাম ভয়টা আমার শরীরকে গ্রাস করে ফেলেছে। গন্তব্যস্থল আর কত দূর
সেটাও ঠিক মতো আন্দাজ করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল এই রাস্তাটা যেন আর শেষ হবে না, এই অভিশপ্ত রাতটাও হয়তো কখনো ভোর হবে না। আমি এক অসীম অন্ধকার যাত্রাপথে আটকা পড়ে গেছি, যেখানে আমার সঙ্গে কেবল পেছনে শুয়ে থাকা এক লাশ আর চারপাশের ব্যাখ্যাতীত সব ঘটনা। আমার ভয়টা ধীরে ধীরে আতঙ্কে পরিণত হচ্ছিল। পেছনে যে একটি নিথর দেহ বহন করছি, এই ভাবনাটা মাথায় আসতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। যে ভয়টা এতক্ষণ মনের গভীরে চাপা ছিল, তা যেন অগ্নেয়গিরির লাভার মতো ফুটতে শুরু করেছে। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। দরদ যা কিছু মনে ছিল সবকিছু বের বের করে পড়তে লাগলাম। আমার কেবলই মনে হচ্ছিল আজ রাতে আমার সাথে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। যে অশুভ কিছুর আভাস আমি পাচ্ছিলাম, তা যেন ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠছে। আজকের দিনটা শুরু থেকেই ভালো যাচ্ছিল না। সারাদিনের খাটুনি আর এই মুষলধারে বৃষ্টির কারণে আমি আজ কাজে আসতে চাইনি, কিন্তু পেটের দায় বড় দায়। কাজ জীবনের এক অসমাপ্ত বিষয়। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন কাজ করে যেতেই হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও আমাকে বের হতে হয়েছিল। এখন মনে হচ্ছে যদি আজ না আসতাম তাহলে হয়তো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না। কিন্তু যা ভাগ্যে লেখা আছে তা তো ঘটবেই। আমি বারবার আমার জীবনে ঘটে যাওয়া আগের ভৌতিক ঘটনাগুলোকে মনে করে আরো বেশি ভয় পাচ্ছিলাম। সেই শীতের রাতের গোঙানির শব্দ, সেই কো ড্রাইভারের সিটে দেখা ছায়ামূর্তি, সেগুলো ছিল ক্ষণিকের জন্য। কিন্তু আজকের ঘটনাগুলো যেন একটা ধারাবাহিক নাটকের মতো একের পর এক ঘটে চলেছে। আর প্রতিটি দৃশ্য আগেরটির চেয়েও বেশি অস্বস্তিকর, বেশি ভয়ঙ্কর। আমি এতক্ষণে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আজ রাতে আমার সাথে যা ঘটছে তা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এর পেছনে কোনো এক অদৃশ্য শক্তি কাজ করছে, যার উদ্দেশ্য আমার জানা নেই। আমি স্টিয়ারিং হুইলটা এত জোরে ধরেছিলাম যে আমার হাতের আঙুলগুলো সাদা হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করছিলাম মনটাকে অন্যদিকে ঘোরানোর। ভাবছিলাম বাড়ি ফিরে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরবো, স্ত্রীর হাতের গরম চা খাবো, কিন্তু কোনোভাবেই মনকে শান্ত করতে পারছিলাম না। ওই সাদা কাপড়, ওরা মানুষগুলোর ছবি আর রক্তাক্ত কুকুরগুলোর বিভৎস দৃশ্য বারবার আমার চোখের সামনে ভাসছিল। আর ঠিক তখনই একটু পরেই আমি যা দেখলাম, তা দেখার পর আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমার হৃৎপিণ্ডটা যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি দেখলাম আমি যেখান থেকে রক্তাক্ত কুকুরগুলোকে উড়ে থাকতে দেখেছিলাম, সেখান থেকে বেশ কিছুটা দূরে রাস্তার পাশে সেই সাদা কাপড় পরা 10 থেকে 12 জন লোক স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর তারা ঘিরে আছে সেই 3-4টে মরা রক্তাক্ত কুকুরকে। এই দৃশ্যটা দেখার পর আমার ভেতরটা যেন কেউ দুমড়ে মুচড়ে দিল। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এটা কিভাবে সম্ভব? আমি তো ওই সাদা কাপড় পরা লোকগুলোকে অনেকক্ষণ আগে পেছনে ফেলে এসেছি, তারপর কুকুরগুলোকে মরে পড়ে থাকতে দেখেছি। সেখান থেকেও আমি প্রায় 15-20 মিনিট গাড়ি চালিয়ে এতটা পথ সামনে চলে এসেছি। তাহলে ওই লোকগুনার পুনরাবৃত্তি ঘটেই চলছে। আমার মনের ভেতর থেকে সব সাহস উবে গিয়েছিল। আমি এখন নিশ্চিত যে আমি একা নই, আমার সাথে অদৃশ্য কোনো শক্তি রয়েছে যা আমার ক্ষতি করতে চায়। আমি বুঝতে পারছিলাম এই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর দোয়া করছিলাম যেন তিনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু আমি জানতাম না আসল ভয়ঙ্কর ঘটনা তো এখনো ঘটেইনি। যা দেখেছি তা তো ছিল কেবল শুরু। আসল পরীক্ষার মুহূর্ত তো এখনো বাকি। আমি সেই অনাগত ভয়ঙ্কর মুহূর্তের দিকেই তীব্র গতিতে ছুটে চলেছিলাম। নিজের অজান্তেই দ্বিতীয়বার একই অবয়বকে একই জায়গায় দেখার পর আমার মনের অবস্থা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। ভয়, আতঙ্ক আর অসহায়ত্ব মিলেমিশে আমাকে গ্রাস করে ফেলেছিল। আমি পাগলের মতো অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম। স্পোডোমিটারের কাটা 100 ঘর ছুঁই ছুঁই করছিল। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু স্টিয়ারিং হুইলটা আমি শক্ত করে ধরে রেখেছিলাম। আমার মনে হচ্ছিল যদি আমি গতি কমাই তাহলে ওই খারাপ জিনিসটা আমাকে ধরে ফেলবে। গাড়ি চালাতে চালাতে আমার মাথায় নানান চিন্তা আসছিল। যখন আমি এই চাকরিতে নতুন এসেছিলাম তখন রফিক ভাই আর অন্য সিনিয়র চালকেরা আমাকে অনেকবার সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন, সজীব, লাশ নিয়ে রাতের বেলা একা যাতায়াত করবি, সবসময় সতর্ক থাকবি। অনেক সময় অনেক কিছু চোখে পড়তে পারে, কানে আসতে পারে, ভয় পাবি না, সাহস রাখবি আর আল্লাহর নাম নিবি। আমি তখন তাদের কথা শুনে মুচকি হাসতাম। ভাবতাম এগুলো নিশ্চয়ই ভয় দেখানোর জন্য বলা গল্প। আমার জীবনে কখনো এই ধরনের কোনো অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হয়নি, তাই সবে বিশ্বাসও করতাম না। কিন্তু আজ এই মুহূর্তে আমার প্রতিটি লোমকূপ সেই বয়োজ্যেষ্ঠদের বলা কথাগুলোর সত্যতা স্বীকার করছিল। আজ আমি বুঝতে পারছিলাম তাদের অভিজ্ঞতাগুলো কতটা বাস্তব আর ভয়ঙ্কর ছিল। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। যা কিছু মুখস্থ ছিল সবকিছুই বের বের করে আওড়াচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এটাই হয়তো আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। আমার চোখ দুটোর সামনের রাস্তা থেকে
এক মুহূর্তের জন্য সরছিল না। আমি প্রতিজ্ঞা করছিলাম, যাই ঘটুক না কেন আমি আর গাড়ি থামব না। গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এই গাড়ি চলতেই থাকবে। চারদিকের অন্ধকার যেন আরো ঘনীভূত হয়ে উঠেছিল। রাস্তার দুই পাশের গাছপালাগুলোকে মনে হচ্ছিল যেন কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। তাদের ডালপালাগুলো যেন আমাকে আঁকড়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো ছাড়া আর কোনো আলোর উৎস ছিল না। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্তহীন অন্ধকারের সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছুটে চলেছি, যার কোনো শেষ নেই। এভাবে প্রায় 20-25 মিনিট চলার পর আমার মনের ভয়টা কিছুটা স্তিমিত হয়ে এসেছিল। আমি ভাবলাম হয়তো এই অশুভ অবয়বটা আমার পিছু ছেড়ে দিয়েছে। হয়তো আমার তীব্র গতি দেখে সে আর আমাকে অনুসরণ করার সাহস পায়নি। এই চিন্তাটা মাথায় আসতেই আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে আমার গাড়ির হেডলাইটের আলোতে আমি আবার সে অবয়বটাকে দেখতে পেলাম, কিন্তু এবার আর পেছনে নয়, একদম সামনে। আমার অ্যাম্বুলেন্স থেকে খুব বেশি দূরে নয়, সে রাস্তা পার হচ্ছিল। আমার বুকের ভেতরটা আবার ধড়াস করে উঠল। আমি ভয়ে ব্রেক কষতে গিয়েও কষলাম না, কারণ আমার প্রতিজ্ঞা ছিল আমি গাড়ি থামাবো না। মহিলাটি ঠিক আগের মতোই ছিল, সেই সাদা শাড়ি, সেই এলোমেলো চুল। সে কোন দিকে না তাকিয়ে ধীর পায়ে রাস্তার একদিক থেকে অন্যদিকে পার হয়ে যাচ্ছিল। তার হাঁটার মধ্যে কোনো তাড়া ছিল না। মনে হচ্ছিল যেন এই রাস্তাটা তার নিজস্ব সম্পত্তি, আর আমার গাড়িটার কোনো অস্তিত্বই তার কাছে নেই। আমি অবাক হয়ে দেখলাম সে রাস্তা পার হয়ে অপর পাশের অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু তার মিলিয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল না। মনে হলো সে যেন বাতাসে মিশে গেল, ঠিক যেমন ধোঁয়া মিলিয়ে যায়। এই দৃশ্য দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার মুখ দিয়ে নিজের অজান্তেই খুব নিচু স্বরে বেরিয়ে এলো, এটা আমি কি দেখলাম? আমার সাথে এগুলো আজ কি হচ্ছে? আগে তো কখনো এমন কিছু হয়নি। আজ 4 মাস যাবৎ কাজ করছি, তাহলে আজ এগুলো আমি নিজের চোখে কি দেখছি? আমার সাথে এরকম কিছু ঘটেছে নাকি এগুলো আমার মনের ভুল? কিন্তু আমি জানতাম এটা আমার মনের ভুল নয়। যা দেখেছি তা দিনের আলোর মতোই সত্যি। এই দৃশ্য অস্বীকার করার কোনো উপায় আমার ছিল না। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা হয়তো আর কাজ করছে না। আমি কয়েক মুহূর্তের জন্য যেন অনুভূতি শূন্য হয়ে গিয়েছিলাম। ওই অবয়বটা রাস্তা পার হয়ে যাওয়ার পর আমি আর সেখানে এক মুহূর্ত দেরি করিনি। অ্যাক্সিলারেটরে আরো জোরে চাপ দিয়ে আমি সেখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছিল আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, কেন কেন আমার সাথে এমন হচ্ছে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কোন অশুভ শক্তি আমার পেছনে লেগেছে? অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা লাশটার কি কোনো অতৃপ্তি ছিল, নাকি এই জায়গার মধ্যেই কোনো সমস্যা আছে? হাজারটা প্রশ্ন আমার মগজটাকে তোলপাড় করে দিচ্ছিল, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। আমি আয়নার দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যদি আমি আয়নায় তাকাই তাহলে হয়তো দেখব ওই অবয়বটা আমার পেছনের সিটে বসে আছে। এই কল্পনাটা মাথায় আসতেই আমার সারা শরীর ভয়ে শিউরে উঠল। আমি স্টিয়ারিং এর উপর প্রায় ঝুঁকে পড়েছিলাম, যেন বাইরের কোনো কিছু আমার মনোযোগ নষ্ট করতে না পারে। এখন আমার মনের মধ্যে আর কোনো সন্দেহ রইল না যে আমি এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা এক অশুভ শক্তির খেলা, আর আমি সেই খেলার এক অসহায় পুতুল মাত্র। আমি বুঝতে পারছিলাম ওই ছায়ামূর্তিটি আমাকে ভয় দেখাতে চাইছে, আমাকে আটকাতে চাইছে, কিন্তু কেন তা আমার জানা ছিল না। আমি শুধু দোয়া করছিলাম যেন আর কোনো অঘটন না ঘটে, যেন আমি সহি সালামতে লাশটা তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। কিন্তু আমি জানতাম না যে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখার জন্য আমাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওই ছায়ামূর্তিটি এত সহজে আমার পিছু ছাড়ার পাত্র ছিল না। সে আমাকে তার আসল রূপ দেখানোর জন্য প্রস্তুত হচ্ছিল, আর আমি এক অসহায় চালক সেই ভয়ঙ্কর পরিণতির দিকেই ছুটে চলেছিলাম। নিজের অজান্তে রাতটা যেন আমার জীবনের শেষ রাত হতে চলেছিল। এই আশঙ্কায় আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার প্রতিটি নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠেছিল এক অজানা আতঙ্কে। গাড়ির সামনে দিয়ে সেই ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে যাওয়ার দৃশ্যটা দেখার পর আমার মনের মধ্যে আর কোনো ধরনের সন্দেহ রইল না। আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম যে আমার সাথে যা ঘটছে সেগুলো মোটেই স্বাভাবিক কোনো কিছু নয়, বরং এগুলো সেই সব অস্বাভাবিক ঘটনা যা অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের মুখে আমি বহুবার শুনেছি। তারা আমাকে যে ধরনের ঘটনা সম্পর্কে সবসময় সতর্ক করত, আজ আমি ঠিক সেই ধরনের ঘটনারই মুখোমুখি হয়েছি। এতদিন যেগুলোকে আমি নিছকই গল্প বলে উড়িয়ে দিয়েছি, আজ সেগুলোই আমার জীবনের কঠিনতম বাস্তবতায় পরিণত হয়েছে। আমার ভেতরের সমস্ত নাস্তিক্য আর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমি এখন বুঝতে পারছিলাম এই পৃথিবীতে আমাদের জানার বাইরেও অনেক কিছু আছে, অনেক শক্তি আছে যা আমাদের উপলব্ধির ঊর্ধ্বে। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, তার কাছে সাহায্য চাইতে লাগলাম। কাঁপা কাঁপা গলায় আমি বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আমার মনে হচ্ছিল এই পবিত্র আয়াতই হয়তো আমাকে রক্ষা করতে পারে।
এই অশুভ শক্তির হাত থেকে আমি গাড়ির গতি আরো বাড়িয়ে দিলাম। আমার একটাই লক্ষ্য ছিল গন্তব্য, আর মাত্র ঘন্টাখানেক গাড়ি চালালেই আমি পৌঁছে যাব ঠিকানায়। এই ঘন্টাখানেক সময় যেন আমার কাছে এক যুগের মতো মনে হচ্ছিল। প্রতিটা মুহূর্ত আমার কাছে ছিল এক একটা পরীক্ষার মতো। আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম বটে, কিন্তু আমার চোখ খুঁজছিল সেই ভয়ঙ্কর অবয়বটাকে। আমার মন বলছিল সে আবার আসবে, সে এত সহজে আমার পিছু ছাড়বে না। আমার আশঙ্কাই সত্যি হলো। সেই ঘটনাটার পর প্রায় আধা ঘন্টা বা তার চেয়ে একটু কম সময় পার হয়েছে। আমি একটা দীর্ঘ সোজা রাস্তা ধরে যাচ্ছিলাম। রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ, কোথাও কোনো বাড়িঘর বা জনবসতির চিহ্ন নেই। ঠিক সেই সময় আমি আবার আমার গাড়ির সামনে তাকে দেখলাম, কিন্তু এবার আর সে রাস্তা পার হচ্ছিল না। এবার সে একদম রাস্তার মাঝ বরাবর আমার অ্যাম্বুলেন্সের সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমার হেডলাইটের উজ্জ্বল আলো সরাসরি তার ওপর গিয়ে পড়েছিল, কিন্তু তার অবয়বটা এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল যে আলোটা যেন তার শরীর শোষিত হয়ে যাচ্ছিল। সেই স্থির নিশ্চল, যেন একটা কালো পাথরের মূর্তি। এই অবস্থা দেখে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি সজোরে ব্রেক কষলাম। টায়ারগুলো পিছের রাস্তায় একটা তীব্র তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। অ্যাম্বুলেন্সটা একটা ঝাঁকুনি দিয়ে মহিলার শরীর থেকে প্রায় 7-8 হাত দূরে এসে থেমে গেল। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমার হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল। আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি একটা ফাঁদে আটকে গেছি, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এমন সময় ওই মহিলা আমার গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। তার এগিয়ে আসার ভঙ্গিটা ছিল ভয়ঙ্কর। মনে হচ্ছিল না যে সে হাঁটছে, মনে হচ্ছিল সে যেন বাতাসের উপর দিয়ে ভেসে ভেসে আসছে। তার পা দুটো মাটি স্পর্শ করছে কিনা তা বোঝা যাচ্ছিল না। আমার ভয়ের মাত্রাটা এতটাই চরমে পৌঁছেছিল যে আমার মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণটা এখনই বের হয়ে যাবে। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি দরজার লকটা পরীক্ষা করে দেখলাম, সেটা লাগানো ছিল। জানালার কাঁচগুলো বন্ধ ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল এই কাঁচ বা লোহার দরজা কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। এতক্ষণ যদিও ঘন্টাখানেক বা 1.5 ঘন্টা পর একটা গাড়ি দেখা যাচ্ছিল, কিন্তু এখন রাস্তাটা একদম জনশূন্য। মনে হচ্ছিল যেন এই পৃথিবীতে আমি আর ওই ভয়ঙ্কর অবয়ব ছাড়া আর কেউ নেই। মহিলাটা যখন আমার গাড়ির দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই প্রকৃতিও যেন তার ভয়ঙ্কর রূপ ধারণ করলো। হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। একটু আগে পরিষ্কার আকাশটা যেন এক নিমেষে বদলে গেল। দমকা হাওয়া বইতে শুরু করলো, যার কারণে রাস্তার পাশের গাছগুলো পাগলের মতো দুলতে লাগলো। আর তারপরই শুরু হলো প্রচন্ড বৃষ্টি। বড় বড় ফোঁটায় পানি পড়তে শুরু করলো। গাড়ির ছাদে আর সামনের কাছে বৃষ্টির ফোঁটাগুলো এমন ভাবে আছড়ে পড়ছিল যে মনে হচ্ছিল যেন কেউ পাথর ছুঁড়ে মারছে। বৃষ্টির সাথে শুরু হলো বিদ্যুৎ ঝলকানি। কিছুক্ষণ পর পরই আকাশ চিরে বিদ্যুৎ চমকে উঠছিল। যখনই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন মুহূর্তের জন্য সম্পূর্ণ রাস্তাটা দিনের মতো আলোকিত হয়ে যাচ্ছিল। আর সেই আলোতে আমি দেখছিলাম ওই অবয়বটা অবিচল ভাবে আমার গাড়ির দিকে এগিয়ে আসছে। বজ্রপাতের আওয়াজ ছিল বধিরকারী। মনে হচ্ছিল যেন কানের পর্দা ফেটে যাবে। প্রতিটি বজ্রপাতের সাথে সাথে আমার অ্যাম্বুলেন্সটা পর্যন্ত কেঁপে উঠছিল। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে সিটের সাথে মিশে গিয়েছিলাম। আমার চোখ দুটো ভয়ে বন্ধ হয়ে আসছিল, কিন্তু আমি জোর করে খোলা রাখার চেষ্টা করছিলাম, কারণ আমি জানতাম যদি আমি চোখ বন্ধ করি তাহলে হয়তো আর খোলার সুযোগ পাবো না। এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আর সামনে এগিয়ে আসতে থাকা অশুভ অবয়ব দুটো মিলে এক নারকীয় পরিবেশের সৃষ্টি করেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন দোজখের কোনো এক প্রান্তে এসে পড়েছি। আমার নিঃশ্বাস ভারী হয়ে এসেছিল। আমি ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। আমার জীবনের শেষ মুহূর্ত যে এতটা ভয়ঙ্কর হবে তা আমি কখনো কল্পনাও করিনি। আমি শুধু অপেক্ষা করছিলাম কখনোই অবয়বটা আমার গাড়ির কাছে এসে পৌঁছাবে আর আমার জীবনের ইতি টানবে। আমার আর পালানোর কোনো উপায় ছিল না, ছিল না কোনো শক্তি। আমি ছিলাম এক অসহায় শিকার, যে তার শিকারের সামনে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। বৃষ্টি আর বজ্রপাতের সেই তাণ্ডবের মধ্যে সেই অশুভ অবয়বটা ধীরে ধীরে আমার অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসছিল। আমার প্রতিটি স্নায়ু ভয়ে টান টান হয়েছিল। আমি সিটের সাথে এমনভাবে লেপ্টেছিলাম যেন নিজেকে গাড়ির একটা অংশ বানিয়ে ফেলতে চাইছি। আমার চোখ দুটো সামনের দিকে স্থির, যেখানে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটি এগিয়ে আসছে। প্রতিটি বজ্রপাতের ঝলকানিতে তার অবয়বটা আরো স্পষ্ট হয়ে উঠছিল, আর আমার বুকের ভেতরের ভয়টাও পাল্লা দিয়ে বাড়ছিল। ধীরে ধীরে ভেসে ভেসে সে একদম আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো। ওয়েলডিসিল্ডের কাছের ওপরেই সে আমার থেকে মাত্র কয়েক ইঞ্চির দূরত্বে। বৃষ্টির পানি তার শরীর বেয়ে গড়িয়ে পড়ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল না যে সে ভেজেছে, যেন পানি তার শরীরকে স্পর্শ করতে পারছে না। ঠিক সেই মুহূর্তে
আকাশে আবার তীব্রভাবে বিদ্যুৎ চমকে উঠল। এক মুহূর্তের জন্য চারিদিক দিনের মতো আলোকিত হয়ে গেল, আর সেই আলোতেই আমি প্রথমবারের মতো মহিলাটির চেহারা দেখলাম। আর তার চেহারা দেখার সাথে সাথেই আমার মনে হলো যেন আমার হৃৎপিণ্ডটা থেমে গেছে, আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি যা দেখলাম তা কোনো মানুষের চেহারা হতে পারে না, কোনো পৃথিবীর প্রাণীর চেহারা এমন ভয়ঙ্কর হতে পারে না। বিদ্যুতের ঝলকানিতে আমি স্পষ্ট দেখলাম মহিলাটির কোনো চোখ নেই, চোখের জায়গায় দুটো বিশাল ফাঁকা কালো গহ্বর। সেই গহ্বরের ভেতরে যেন মহাবিশ্বের সমস্ত অন্ধকার এসে জমা হয়েছে। তার ঠোঁটে ছিল এক বিভৎস বাঁকা হাসি, ঠোঁট দুটো ছিল অস্বাভাবিকভাবে বড়, মোটা এবং কুচকুচে কালো। দেখে মনে হচ্ছিল যেন বহুদিনের পুরনো ফেটে চৌচির হয়ে যাওয়া মাটি। চেহারার চামড়া ছিল ফ্যাকাশে এবং কুচকানো। তার পুরো চেহারার মধ্যে এমন এক ভয়াল নারকীয় ছাপ ছিল যা দেখে যে কোনো সুস্থ মানুষ এক নিমেষে জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার গলা। তার গলা থেকে অনবরত তাজা রক্ত বের হচ্ছিল। সেখানে কোনো কাটা দাগ বা ক্ষত আছে কিনা তা বোঝা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য ক্ষত থেকে গল গল করে রক্তের স্রোত নেমে আসছে। সেই রক্ত বৃষ্টির পানির সাথে মিশে তার সাদা শরীরটাকে জায়গায় জায়গায় লাল করে দিচ্ছিল। এই বিভৎস দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার গলা দিয়ে প্রাণপণ শক্তিতে একটা চিৎকার বেরিয়ে এলো, আল্লাহ! আমার মনে হচ্ছিল আমি যদি এখনই জ্ঞান হারিয়ে ফেলতাম তাহলে হয়তো বেঁচে যেতাম। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার চেয়ে অজ্ঞান হয়ে যাওয়াও অনেক ভালো। কিন্তু আমার জ্ঞানও হারাচ্ছিল না। আমার চোখ দুটো যেন সেই ভয়ঙ্কর চেহারার সাথেই আটকে গিয়েছিল। আমি চোখ ফেরাতে পারছিলাম না। মহিলাটির চেহারা দেখার পর আমি মনে মনে নিশ্চিত হলাম এটা কোনো মানুষ হতেই পারে না। এটা কোনো খারাপ জিনিস, কোনো অশুভ শক্তি যা আমাকে ভয় দেখে শেষ করে দিতে চায়। আমার মনের ভেতর থেকে সমস্ত ভয় যেন উবে গিয়ে এক ধরনের মরিয়া ভাব চলে এলো। আমি ভাবলাম মরতে হলে লড়াই করেই মরব, এভাবে বসে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করব না। আমার অবশ হয়ে যাওয়া হাত দুটো যেন নতুন করে শক্তি ফিরে পেল। আমি কাঁপা কাঁপা হাতে গাড়ির চাবিতে হাত রাখলাম। আমার একটাই আশা ছিল গাড়িটা যদি একবার স্টার্ট নেয়। আমি জোরে বিসমিল্লাহ বলে চাবিতে মোচড় দিলাম। আমার ভাগ্য খুব ভালো ছিল। প্রথমবার ইঞ্জিনটা একটা গর্জন করে চালু হয়ে গেল। ইঞ্জিন চালু হওয়ার শব্দে আমার ভেতরেও যেন কিছুটা সাহস ফিরে এলো। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি গিয়ার পরিবর্তন করে অ্যাক্সিলারেটরের সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। আমার একটা উদ্দেশ্য ছিল সামনে দাঁড়িয়ে থাকা ওই অস্বাভাবিক দেখতে মহিলা বা খারাপ জিনিস সেটির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়া। আমি স্টিয়ারিং হুইলটা সোজা ধরে রেখেছিলাম। অ্যাম্বুলেন্সটা একটা তীব্র গতিতে সামনের দিকে ছুটে গেল। আমি অনুভব করলাম গাড়ির চাকার নিচে কিছু একটা পিষ্ট হওয়ার মতো একটা অনুভূতি হলো, কিন্তু আমি আর ডানে বামে এমনকি রিয়ার ভিউ মিররেও তাকালাম না। আমি সোজা গাড়ি চালিয়ে সামনের দিকে বাড়তে থাকলাম। আমি মনে মনে নিয়ত করে ফেলেছিলাম যাই ঘটুক না কেন গন্তব্যে পৌঁছানোর আগে আমি আর দ্বিতীয়বার গাড়ি থামাবো না। যদি রাস্তায় কেউ সাহায্যের জন্য হাত দেখায় আমি থামবো না। যদি স্বয়ং আজরাইল আমার সামনে এসে দাঁড়ায় আমি তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব। আমি পাগলের মতো গাড়ি চালাতে শুরু করলাম। বৃষ্টির কারণে সামনে রাস্তা দেখতে খুব কষ্ট হচ্ছিল। ওয়াইপারগুলো খুব দ্রুত কাজ পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে তা পুরোপুরি সফল হচ্ছিল না। তবু আমি গতি কমালাম না। আমার মনে হচ্ছিল আমি যত দ্রুত চালাবো ওই অশুভ শক্তিটা আমার থেকে ততটাই পিছিয়ে পড়বে। কিন্তু আমি জানতাম না আমার ধারণা কতটা ভুল ছিল। আমি একটা ভয়ঙ্কর চক্র থেকে বেরিয়ে এসেছিলাম বটে, কিন্তু আর একটা ভয়ঙ্কর অধ্যায় আমার জন্য অপেক্ষা করছিল। আমি তখনও তার নাগালের বাইরে যেতে পারিনি। সে আমার পিছু ছাড়েনি, বরং এক নতুন রূপে সে আমার সঙ্গী হয়েছিল। সে অভিশপ্ত রাতের বাকি পথটুকুতে সে ভয়ঙ্কর অবয়বটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর আমি এক মুহূর্তের জন্য থামিনি। আমার পা অ্যাক্সিলারেটরের ওপর এমনভাবে চেপে বসেছিল যেন ওটা আমার শরীরের একটা অংশ হয়ে গেছে। বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাস্তাঘাট পিচ্ছিল হয়েছিল, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল এখান থেকে পালানো, যত দ্রুত সম্ভব, যত দূরে সম্ভব। আমার মন কিছুটা শান্ত হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আমি জিতে গেছি, হয়তো এই খারাপ জিনিসটাকে আমি পেছনে ফেলে আসতে পেরেছি। কিন্তু আমার এই সুস্থি ছিল ক্ষণিকের। মনের মধ্যে একটা অজানা কৌতূহল কাজ করছিল। সে কি সত্যিই চলে গেছে নাকি এখনো আছে? এই কৌতূহলের বশেই আমি একটা বড় ভুল করে ফেললাম। আমি গাড়ির সাইড মিররের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত আবার হিম হয়ে গেল। আমার মেরুদণ্ড দিয়ে ভয়ের এক শীতল স্রোত নেমে গেল, যা আগের যে কোনো অভিজ্ঞতার চেয়েও ভয়ঙ্কর ছিল। আমি দেখলাম সেই মহিলাটি আমার গাড়ির পেছনে পেছনে আসছে, কিন্তু সে দৌড়াচ্ছিল না, সে হেঁটে হেঁটে আসছিল, সেই ধীর অস্বাভাবিক ভঙ্গিতে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো
আমার গাড়ি তখন যে পরিমাণ গতিতে চলছিল, সেই গতির সাথে পাল্লা দিয়ে সে হেঁটে হেঁটে আমার গাড়ির খুব কাছাকাছি চলে এসেছিল। এটা কোনোভাবেই সম্ভব নয়। একটা গাড়ি যখন ঘন্টায় 80-90 কিলোমিটার বেগে চলে, তখন কোনো মানুষ হেঁটে হেঁটে তার পেছনে এত কাছাকাছি থাকতে পারে না। যতবার আমি সাইড মিররের তাকাচ্ছিলাম, ততবারই দেখছিলাম সে একই দূরত্ব বজায় রেখে আমার পেছন পেছন আসছে। তার মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম তার সেই চোখবিহীন গহ্বর দুটো আমার দিকেই তাকিয়ে আছে। তার সেই বিভৎস হাসিটা যেন আমি আমার কানের মধ্যে শুনতে পাচ্ছিলাম। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমার মনে হচ্ছিল ভয়ের এক প্রচন্ড তাণ্ডব আমার শরীর ও মনের ভেতর দিয়ে বয়ে চলছে। আমি বুঝতে পারছিলাম আমি তার হাত থেকে পালাতে পারিনি, সে আমাকে ছাড়বে না। কয়েকবার দেখার পর আমি আর সহ্য করতে পারলাম না। আমার মানসিক শক্তি যেন শেষ হয়ে আসছিল। আমি ঠিক করলাম আমি আর সাইড মিররের দিকে তাকাবো না, যা হওয়ার হবে। আমি চোখ বন্ধ করে ফেললে হয়তো সে অদৃশ্য হয়ে যাবে না, কিন্তু অন্তত আমাকে আর ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে হবে না। আমি আমার সমস্ত মনোযোগ সামনের রাস্তার উপর দিলাম। এভাবে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট গাড়ি চালানোর পর আমি দূর থেকে লোকালয়ের আলো দেখতে পেলাম। আমার জীবনে আমি কখনো আলোকে এতটা ভালোবাসিনি। ওই আলোক রশ্মিগুলো আমার কাছে মনে হচ্ছিল যেন বেহেশতের আলো। আমি বুঝতে পারলাম আমি প্রায় পৌঁছে গেছি। আমার ভেতরে নতুন করে বাঁচার আশা জেগে উঠল। অবশেষে আমি লাশের ঠিকানায় পৌঁছে গেলাম। সেখানে বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছিল। তারা হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। গাড়ি থামানোর সাথে সাথেই কয়েকজন লোক এগিয়ে এলো। আমি কাঁপা কাঁপা পায়ে গাড়ি থেকে নামলাম। আমার সারা শরীর তখনও কাঁপছিল। আমার জামা কাপড় ঘামে ভেজে গিয়েছিল। আমি কোনো মতে লাশটা তাদের বুঝিয়ে দিলাম। তারা আমাকে টাকা দিতে চাইলো, আমার সাথে কথা বলতে চাইলো, কিন্তু আমার তখন কথা বলার মতো অবস্থা ছিল না। আমার কানে যেন কোনো শব্দই ঢুকছিল না। আমার চোখ দুটো শুধু খুঁজছিল যদি ওই অবয়বটাকে আবার দেখা যায়, কিন্তু না, এত মানুষের ভিড়ে আলোর মধ্যে সে আর ছিল না। লাশ বুঝিয়ে দেওয়ার পর যখন আমি আবার অ্যাম্বুলেন্সে উঠতে যাব, ঠিক তখনই আমার শরীরটা অবশ্যই এলো। আমার আর এক ফোঁটাও সাহস ছিল না ওই গাড়িতে একা বসার। আমার মনে হচ্ছিল যদি আমি আবার ওই গাড়িতে বসি, তাহলে এই খারাপ জিনিসটা আবার আমার সাথে ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে আমার রফিক ভাইয়ের কথা মনে পড়ল। সেই রফিক ভাই যার মাধ্যমে আমি এই চাকরিটা পেয়েছিলাম, আমার মনে পড়ল তার বাড়ি এখান থেকে মাত্র 10-15 মিনিটের রাস্তা। এটাই ছিল আমার শেষ আশা। আমি কোনো মতে পকেট থেকে মোবাইলটা বের করলাম। আমার হাত এতটাই কাঁপছিল যে আমি ঠিক মতো নম্বরটাও ডায়াল করতে পারছিলাম না। কয়েকবার চেষ্টার পর আমি রফিক ভাইকে কল দিলাম। প্রথম 2-3 বার কল ধরলো না। আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল। আমি বললাম যদি তিনি কল না ধরেন তাহলে আমার কি হবে। অবশেষে তিনি কল ধরলেন। তার হ্যালো শোনার সাথে সাথেই আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার গলা দিয়ে হন্তদন্ত আর কাঁপা কাঁপা কণ্ঠে ভয়ের সাথে বেরিয়ে এলো, রফিক ভাই, রফিক ভাই, আপনি তাড়াতাড়ি এই ঠিকানায় আসুন। আমি তাকে কোনো মতে ঠিকানাটা বললাম যেখানে আমি লাশ পৌঁছে দিয়েছি। আমি তাকে ফোনের মধ্যে জানালাম যে আমার সাথে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছে। আমার গলার স্বর শুনেই হয়তো তিনি আমার অবস্থাটা বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে অভয় দিয়ে বললেন, সজীব, তুই চিন্তা করিস না, যেখানে আছিস সেখানেই থাক, আমি এখনই আসছি। তার কথা শুনে আমার মনে কিছুটা সাহস ফিরে এলো। আমি সেই বাড়ির সামনেই একটা বেঞ্চের ওপর বসে পড়লাম। প্রায় 15-20 মিনিট পর রফিক ভাই একটা মোটর বাইক নিয়ে সেখানে এলেন। আমাকে ওই অবস্থায় দেখে তিনি চমকে গেলেন। আমার ফ্যাকাশে মুখ, উদ্ভ্রান্ত দৃষ্টি দেখে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। তিনি অ্যাম্বুলেন্সটা চালিয়ে আমাকে নিজের বাসায় নিয়ে গেলেন। আর অ্যাম্বুলেন্সটা তিনি নিজের অ্যাম্বুলেন্স যে গ্যারেজে পার্ক করতেন সেখানে কথা বলে রেখে আসলেন। রফিক ভাইয়ের বাসায় গিয়ে আমি তাকে বিস্তারিতভাবে সবকিছু বললাম। প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আমার সাথে ঘটেছে একটা কথা বাদ দিলাম না। সবকিছু শোনার পর রফিক ভাইয়ের মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ তোকে বাঁচিয়েছে সজীব। এই লাইনে এমন ঘটনা অনেকের সাথেই ঘটে। তুই ভাগ্যবান যে সহি সালামতে ফিরে আসতে পেরেছিস। আমি তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, রফিক ভাই, আমি আর এই অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর কাজ করতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব না। তিনি আমার কথায় বাধা দিলেন না। তিনি আমার অবস্থাটা বুঝতে পারছিলেন। সেই রাতটা আমি রফিক ভাইয়ের বাসাতেই ছিলাম। এক মুহূর্তের জন্য আমি ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলে আমি দেখছিলাম সেই চোখবিহীন ভয়ঙ্কর চেহারা, সেই রক্তের স্রোত। পরের দিন সকালেই আমি আমার যা কিছু ছিল সবকিছু নিয়ে আমার গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আমি আর কখনো সেই শহরে ফিরে যাইনি, আর কখনো অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং এ হাত রাখিনি। সেই রাতের ভয়ঙ্কর স্মৃতিগুলো আজও আমার ঘুম কেড়ে নেয়। আজও কোনো নির্জন রাস্তায় রাতের বেলা একা চলতে গেলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি জানি সেই রাতের ঘটনা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, যা আমি কোনো দিনও ভুলতে পারবো না।
এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ তারেক। এই তারেক ভাইয়ের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামে। উনি যেই জায়গার ঘটনা আমাকে পাঠিয়েছেন, ওই জায়গা আমি পূর্ব থেকেই চিনি, কারণ ওই পথ দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করেছি, এখনো মাঝে মাঝে করি। জায়গাটি হলো ঢাকা থেকে নবাবগঞ্জ যদি আমরা যেতে চাই, সেক্ষেত্রে তুলসীখালী নামক একটা জায়গা পড়ে। ওখানে কিন্তু পরপর দুটো ব্রিজ রয়েছে, তো ওখানে ব্রিজে টোল দিতে হয়, তারপর দুটো ব্রিজ পার হতে হয়। তো মূলত ওই ব্রিজের পাশেই একটা গ্রাম, সেটির নাম হচ্ছে কামারকান্দা। যদিও বা এটা নবাবগঞ্জ উপজেলা যাওয়ার একটি রাস্তা, বা দোহার ওদিক দিয়ে যাওয়া যায়, আর এই পথের একটি অংশ মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যে পড়েছে, আরেকটি পাশ শ্রীনগরের মধ্যে পড়েছে। তবে ওখানকার লোকজন ঢাকাতেই আসা যাওয়া বেশি করেন, আর জরুরি কাজে নবগঞ্জেই আসা যাওয়া বেশি করেন আর কি। এটা একদম বর্ডার এরিয়া তো মুন্সিগঞ্জ জেলার আর কি। তো আসুন মূল ঘটনাতে চলে যাই। এই যে তুলসীখালী যে বাস স্টপেজটা, তো ওই তুলসীখালী নামক ওই জায়গাতে নামার পরেই সবাই আশেপাশে যে যার জায়গায় চলে যায়, যে যার গ্রামে আর কি। তো ঢাকা, বান্দরা, নবাবগঞ্জ যারা চলাচল করেন, তারা কিন্তু ওই জায়গাটি সম্পর্কে খুব ভালোভাবেই অবগত আছেন। ঘটনাটি ঘটেছিল ওনারই গ্রামের এক চাচাতো ভাই, সেই চাচাতো ভাইয়ের নাম হচ্ছে মোস্তফা। পেশায় উনি একজন অটোরিকশা চালক ছিলেন। ঘটনাটি খুব বেশি দিন আগের না, এই যে 2024 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। ওই গ্রামেরই ছেলে তিনি, মানে এই গোলাম মোস্তফা ভাই। তো প্রতিদিন তুলসীখালী থেকে নিজ গ্রাম কামারকান্দায় উনি যাত্রী আনা নেওয়া করেন। দিন হোক রাত হোক, এটাই তার কাজ। গ্রামেরই ছেলে তো, যেদিক দিয়ে আসা যাওয়া করুক সবই তার পরিচিত। তো তুলসীখালী থেকে কামারকান্দা গ্রামে আসার পথে মাঝামাঝি একটা জায়গায় একটা শ্মশান পাড়ি দিয়ে আসতে হয়। তো এটা কিন্তু পরিত্যক্ত কোনো শ্মশান না, এটা এখনো রানিং আছে, এটা এখনো সেটা রেগুলার ব্যবহৃত হচ্ছে। তো গ্রামের ছেলে এদিক দিয়ে সবসময় দিন নাই রাত নাই আসা যাওয়া করে সবসময় অভ্যস্ত, তো তার সাথে কিন্তু কখনো ভয়ের কিছু ঘটেনি। কিন্তু আসলেই তার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছিল। ঘটনার দিন এই গোলাম মোস্তফা ভাই সন্ধ্যার কিছু সময় পর, তখন কিন্তু একদম রাত নেমে এসেছে, শীতকাল ছিল, শীতকালে তো তাড়াতাড়ি মাগরিবের আজান দিয়ে দেয়। তো সন্ধ্যা 6টার পর চারদিকে কিন্তু একদম অন্ধকার। তো উনি কি করেছেন, কিছু খাবার মানে ওনার বাসায় বাচ্চাদেরকে দেওয়ার জন্য উনি গিয়েছেন আর কি। কারণ উনি তো বাসার সামনে দিয়ে সবসময় আসা যাওয়া করেন ওনার অটোরিকশা নিয়ে। তো বাচ্চাদের জন্য কিছু খাবার দিয়ে এসে উনি আর খান নাই বাচ্চাদের সাথে বসে, উনি আবার দ্রুত স্ট্যান্ডে আসার জন্য বেরিয়ে যান ওনার অটোরিকশা নিয়ে। উনি মূলত তুলসীখালীর উদ্দেশ্যে রওনা দেন। উনি যখন রওনা দিয়েছেন, কিছু যাত্রীও পান, এগুলো করাই তো তার আসলে কাজ, পেশা। তো যাত্রীদেরকে নিয়ে উনি তুলসীখালী যান, তুলসীখালী ওখানে নামিয়ে দিয়ে আবার উনি কি করেছেন, কয়েকটা পুরি কিনেছেন, গাড়ি চালাচ্ছেন আর পুরি খাচ্ছেন। গাড়িতে ওই সময় আসলে ওরকম কেউ ছিল না, উনি একাই ছিলেন আর কি। তো পুরি খেতে খেতে একাই বাড়ির উদ্দেশ্যে, মানে কামারকান্দা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উনি গাড়ি চালাচ্ছেন আর পুরি খাচ্ছেন। যখন উনি শ্মশানের কাছে এসেছেন, তখনই দেখেন হঠাৎ করে আগুনের গোলার মতো কিছু একটা তার পাশ দিয়ে সা করে চলে গেল ওই শ্মশানের দিকে। আর তার অটোরিকশার লাইট এবং গাড়ির পুরো পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেল। হঠাৎ করে এক ঝটকায় মনে হলো তার গাড়ির সবকিছু বন্ধ হয়ে গেল। শুধু তাই না, আর একটা ঝটকায় মনে হলো তাকে উড়িয়ে নিয়ে ওই শ্মশানে ফেলে দেয়। সে কিন্তু অটো ড্রাইভিং সিটে বসা, সেখান থেকে একটা ঝটকায় তাকে একদম মনে হচ্ছে শূন্যে ভাসিয়ে নিয়ে ওই শ্মশানের উপর ফেলে দিল। সময়টা শীতকাল, শীতের রাতে এমনিতেই তো কুয়াশা থাকে, তাও আবার গ্রাম এরিয়া, ওখানে কুয়াশা তো আরো বেশি। গোলাম মোস্তফা ভাই উনি ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু মনে হলো ওনার একটা হাত মাটির সাথে একদম লেগে আছে। যখনই ওই হাতের দিকে তাকিয়েছেন, তখন উনি খেয়াল করলেন গাছের গুড়ির মতো মোটা একটা ছায়া
ওই জিনিসটা তার হাতের উপরে চাপ দিয়ে ধরে রেখেছে। মনে হচ্ছে ওই জিনিসটার পা দিয়ে তার হাতের উপর চাপ দিয়ে রেখেছে, আর ওই জিনিসটা কিছু বলার চেষ্টা করছে। সেটার কণ্ঠ ছিল এমন, মনে হচ্ছিল পাখি কিচিরমিচির করে যদি কথা বলতে চায় কেমন শোনা যাবে, ওই রকম। না পুরুষ না মহিলার কণ্ঠ, শুধু বলছিল, আজ তোকে আমি মেরেই ফেলবো, তুই এই সময় আমার রাস্তার উপর দিয়ে গেলি কেন? এদিকে শ্মশান ঘাট, আরেক দিকে এরকম ভয়ঙ্কর একটা জিনিস গোলাম মোস্তফা ভাইয়ের পায়ের উপরে পাড়া দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভয়ে তার হৃৎপিণ্ড একদম ফেটে যাওয়ার মতো অবস্থা। গোলাম মোস্তফা ভাইয়ের বয়স 26 কি 27 বছর। তো গাছের গুড়ির মতো ওই ছায়াটার নিচ থেকে, মানে ওই ছায়াটার যে পা, তার পা তো আসলে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে পা দিয়ে এই হাতের উপরে চাপ দিয়ে ধরে রেখেছে, কিন্তু কোনোভাবেই তার হাতটা ওখান থেকে সরাতেই পারছে না। যতই সরানোর চেষ্টা করে ততই হাতে প্রচন্ড চাপ আরো বেশি করে অনুভব করছে এবং প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে তার। আর এমন এক দুর্ভাগ্য ছিল তার, আশেপাশে কোনো যাত্রী বা কোনো লোক বা কোনো অটো বা কোনো বাইক কিচ্ছু যাচ্ছিল না যে উনি চিৎকার করে কাউকে ডাকবেন। উনি অনেকক্ষণ চেষ্টা করলেন হাতটাকে ছাড়ানোর জন্য, কিন্তু যখনই ছাড়াতে যান ব্যথা আরো বাড়তে থাকে। ওই কালো ছায়াটা শুধু একটাই আওয়াজ, তোকে আজ মেরেই ফেলবো। গোলাম মোস্তফা ভাই যখন দেখলেন যেখানে আরো ভয়ানক কোনো খারাপ পরিস্থিতি তার সাথে ঘটতে চলেছে, তখন গোলাম মোস্তফা ভাই অনেক অনুনয় বিনয় করতে থাকলো যে আমার দুটো সন্তান আছে, আমাকে মারবেন না, আমি তো ইচ্ছা করে আপনার কোনো ক্ষতি করিনি, আমি তো সবসময় এদিক দিয়ে আসা যাওয়া করি, ভুল করে আপনার সাথে আজকে কোনো একটা সমস্যা হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। তো এইভাবে অনেকক্ষণ ধরে অনুনয় বিনয় করছে, ওই ছায়াটা কিছু বলে না। অনেকক্ষণ পর ওই ছায়াটা বলে ওঠে, আচ্ছা যা, তোকে মাফ করে দেব, তুই আগামীকালকে আমাকে 2টা ছাগল দিবি। তখন আবার এই গোলাম মোস্তফা ভাই বুকে একটু সাহস নিয়ে বলতে থাকে যে আমি তো গরিব মানুষ, অটো চালাই, 2টো ছাগলের দাম আমি কোথায় পাবো, আমি 2টো মোরগ বা মুরগি দেই। ওই অবয়বটা বলে, না, কোনোভাবে এটা হবে না, তোকে 2টো ছাগলই দিতে হবে। তারপর উনি আবার অনুনয় বিনয় করেন যে দয়া করেন আমার উপরে, আমি আগামীকালকে আপনাকে 1টা ছাগল দিব। তখন ওই অবয়বটা কিছুক্ষণ চুপ থাকে এবং বলে, আচ্ছা যা, ছেড়ে দিলাম, আগামীকাল দুপুর 12টার আগেই তুই একটা ছাগল দিয়ে আসবি। একটা জায়গার নাম বলে, ওই গ্রামেরই, কামারকান্দা গ্রামের থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে, ওই গ্রাম না, মানে পাশের গ্রাম। এই গ্রামের নামটা হচ্ছে শেখেরনগর। এই শেখরনগর গ্রামের একটা জায়গার নাম বলে, এই শেখরনগর গ্রামের ওই জায়গাতে গিয়ে ওই ছাগলটা দিয়ে আসতে হবে দুপুর 12টার আগে। ওখানে একটা স্থাপনা রয়েছে, ওইটা একটা জায়গার নাম বলে আর কি। আর ওই অবয়বটা চোখ মুখ এগুলো কিছুই দেখতে পান নাই, তার চেহারা দেখতে পান না, ওটা কি ভয়ঙ্কর চেহারা, খালি মনে হচ্ছিল এটা গাছের গুড়ির মতো মোটা কোনো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, এরকমটা। এলোমেলো পোশাক বলতে যেমন গাছের গুড়ির নিচে শিকড় থাকে, ছাল বাকলের বিভিন্ন জায়গায় রুক্ষ ভাব থাকে, মনে হচ্ছে ওই রকম কিছু একটা, কিন্তু হাত পা চোখ মুখ নাক চুল এরকম কোনো কিছু উনি বুঝতে পারেন নাই। আর তার কথাটা ছিল ভিন্ন রকমের, ওই যে বললাম পাখির কিচিরমিচির আওয়াজের মতো কথা। তো যাই হোক, ওই অবয়বটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। তখন গোলাম মোস্তফা ভাই ওনার হাতটা সরাতে পারেন, হাতে এমন ব্যথা, মনে হচ্ছে হাতের উপরে কয়েক টন ওজনের পাথর দিয়ে রাখা হয়েছিল। উনি তো কোনো মতো ওখান থেকে উঠে ওনার অটোর কাছে আসেন। ওই সময় অটো স্টার্ট হয়ে যায়, তার পাওয়ার সাপ্লাই ঠিক হয়ে যায় আর কি। অটো নিয়ে উনি চলে আসেন, হাতে প্রচন্ড ব্যথা এবং যন্ত্রণা। উনি হাতের দিকে আসলে রাতের বেলা অন্ধকারের ভিতরে ওইভাবে খেয়ালও করতে পারেন, দ্রুত ওখান থেকে চলে আসেন। চলে আসার পর বাড়িতে এসে সবাইকে এই বিষয়টা বলেন। আর পরের দিনই সকালবেলায় উনি শেখরনগর ওই জায়গাটায়, যে জায়গার নাম বলা হয়েছিল, সঙ্গত কারণে জায়গাটার নাম বলছি না আমরা, তো সেই স্থানে গিয়ে একটি ছাগল বেঁধে রেখে আসেন।
এই যে ঘটনায় ওই ছায়াটি বা অবয়বটি গোলাম মোস্তফা ভাইয়ের হাতে যে চাপ দিয়ে রেখেছিল, এতে তার হাতের আঙ্গুল এবং বেশ কয়েকটা জায়গার চামড়া পুড়ে যাওয়ার মতো হয়েছে, একদম ঝলসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। প্রায় 2 মাস উনি এই সমস্যা নিয়ে ভুগেছিল। আঙ্গুলের চামড়া ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তার হাতের তালুর যেই মাংসটা, এইটা পরিপূর্ণভাবে ঠিক হতে অনেকটা সময় লাগবে। উনি এখনো পরিপূর্ণভাবে ঠিক হননি, এখনো ওই বিষয়টা নিয়ে উনি ভুগছেন, তবে আগের থেকে অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। উনি তো আসলে দরিদ্র মানুষ, অটো না চালালে পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে। উনি ওই অবস্থাতে এক হাত দিয়েই কষ্ট করে হলেও অটো গাড়ি চালাতেন। আর এই ঘটনার বিবরণটা এই যে তারেক ভাই এই গোলাম মোস্তফা ভাইয়ের নিজ মুখ থেকে শুনেছেন। তো আল্লাহর রহমতে এখন উনি ভালো আলহামদুলিল্লাহ। তবে সন্ধ্যার পর থেকে উনি পারতপক্ষে গাড়ি চালান না, আর যদি চালানো কখনো একা একা চালান না, যাত্রী পেলে যান, এগিয়ে যান এবং যাত্রীর কাছে শুনে নেন উনি কোথায় নামবেন। যদি ওই শ্মশানটা পার হয়ে গিয়ে নামেন তাহলে উনি যান, আবার ফেরার পথেও যাত্রী যতক্ষণ না হয় উনি একা একা আর আসেন না। তো এটাই ছিল ঘটনা। ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন তার নাম জাহিদুল ইসলাম। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ভৌতিকতার একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরে চাইছিলেন ভৌতিকতায় লাখো শ্রোতাদের মাঝে তিনি তার ঘটনাটি বলবেন। এই ঘটনাটা তার নিজের সাথেই ঘটে যায় 2013 সালের অক্টোবর অথবা নভেম্বরের দিকে। তখন শীত মাত্র পড়তে শুরু করেছে। তার নানা খুবই অসুস্থ ছিল এবং তিনি তাদের সাথে কোয়ার্টারে একই সাথে থাকতেন এবং তার সেবা যত্ন করার জন্য। তার আম্মুরা 3 ভাই বোন ছিল এবং 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। তার মামা থাকতেন গ্রামে। তো তার নানা ভাইয়ের শারীরিক অবস্থা দিনে দিনে অবনতির দিকে যাচ্ছিল। তো নানা যেই রুমে থাকতেন সেই রুমে একটা পেইন্টিং ছিল গ্রাম্য পরিবেশের। একদিন নানা ভাই শুয়ে শুয়ে দেয়ালের একটা পেইন্টিংয়ের দিকে আঙ্গুল দেখে বলছিলেন, ওই নৌকাটার একটু ধাক্কা দাও, পানিতে নেমে নৌকাটা আটকে গেছে। তো তারা বিষয়টা নিয়ে একটা হাসাহাসি করছিল, বলছে নানা ভাই নৌকায় তো কেউ নাই, থাকুক, ওইভাবে ধাক্কা দেওয়া লাগবে না। তারা মজা করছিল আর কি। তো উনি অবাক করে দিয়ে বলছেন, আরে আমি তো নৌকায় আছি, ওরা আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, জলদি নৌকাটা ধাক্কা দাও। এই কথা শুনে তারা একটু ভয় পেয়ে যায়। তার 2-3 দিন পর তার নানা বেশ অসুস্থ হয়ে পড়ে। তো তার নানা ভাই অনেক আগের মানুষ, উনি বিভিন্ন ঝাড়ফুঁক করতেন, তার সাথে নাকি কয়েকজন জিন ছিল। তো যাই হোক, নানা ভাইয়ের অবস্থা খারাপ দেখে সেদিন তিনি, তার আম্মা, তার আন্টি, খালার আর কি আর কয়েকজন মিলে তাকে নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। কেননা তিনি বারবার বলছিলেন ওনাকে গ্রামের বাড়ি নিয়ে যেতে, ওনার নাকি আর বেশি সময় নাই। তো তিনি এসব কথা খুব একটা বুঝতেন না তখন। তার মা, তার খালারা, ওনারা ঠিকই বুঝতে পেরে রওনা হন গ্রামের উদ্দেশ্যে। তো তার নানার বাড়ি হচ্ছে বরিশাল, বরগুনা আমতলী থানায়। তখন যাতায়াতের অবস্থা, রাস্তাঘাট এত ভালো ছিল না, তাই লঞ্চে করে তারা রওনা দেয়। আর এদিকে তার নানা অসুস্থ, অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তো আমতলী ঘাটের 2টা ঘাট বাকি, এর মধ্যে ফজরের আজান দিয়েছে, মানে আমতলী ঘাটে পৌঁছতে তখনও 2টা ঘাট বাকি আছে। তো এর মধ্যে ফজরের আজান দিয়েছে। তো তার নানা ভাইয়ের মাথাটা তার রানের উপর রেখে তিনি বসেছিলেন। পাশে তার আত্মীয় স্বজন যারা ছিল তারাও বসে আছে। হঠাৎ তিনি দেখেন সবাই কান্না শুরু করলো। সবাই বুঝলো যে তার নানা আর নেই। সাথে সাথে সব জায়গায় খবর চলে গেল। নানা ভাইয়ের যারা শিষ্য ছিল তারা সবাই ঘাটে এসে বসে আছে তাকে দেখার জন্য, তাকে নিয়ে যাবে বাড়ি। তো ঘাট থেকে বাড়ি যেতে অনেকটা রাস্তা তাদের পাড়ি দিতে হয়। ওই শহরটা ছেড়ে, মানে ওই জায়গাটা ছেড়ে আরো বেশি একটু গ্রামের ভেতরের দিকে ঢুকতে হয় আর কি। তো সবাই কান্নাকাটি করতে করতে লাশের পেছনে যাচ্ছে। তো তিনি তখন সবার পেছনে পড়ে যায় এবং তার এখনো স্পষ্ট মনে আছে ওই জায়গাটা একটা বিলের মধ্যে দিয়ে সবাই যাচ্ছিল। একটা ধান ক্ষেত আছে আশেপাশে, এবং বিলের মধ্যে দিয়ে সবাই যখন যাচ্ছিল তখন শীতের আগে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিতে ধান ক্ষেতের আইর দিয়ে তিনি হাঁটতে পারছিল না আর কি। যেমন কাদা, তেমন তিনি নিচের দিকে দেখে দেখে হাঁটতে হচ্ছিল। এদিকে তখন প্রায় নাকি সন্ধ্যা হয়ে আসছে। তিনি হঠাৎ তার পেছনে সামনে তাকিয়ে দেখেন তার সামনে কেউ নাই। তার মানে তিনি ভুল পথে চলে এসছে। তা নিচে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হাঁটতে কখন যে তিনি ওই মজমাটা হারিয়ে ফেলেছেন এটা তিনি বুঝতে পারেননি।
তো তিনি তার সামনে তাকিয়ে দেখেন তার সামনে কেউ নাই, তিনি ভুল পথে এসছে, এবং তিনি যাতে দেখতে পাচ্ছিলেন তারা তার থেকে অনেক দূরে চলে গেছে। তো তিনি ডাকছিলেন, কেউ শুনছিল না। এদিকে অন্ধকার হয়ে আসছে, আকাশে তখন মেঘ জমে গেছে। তিনি অনেক ডাকাডাকি করছে, কিন্তু কেউ শুনছে না। আর এদিকে ভয়ে তিনি শক্ত হয়ে গেছে। একদিকে তো তার নানা মারা গেছে, সাথে এরকম আটকে গেছে, এবং তিনি নানার বাড়িটাও প্রপারলি চেনেন না, তার উপরে ধান ক্ষেত। তো তিনি ভয়ে চোখ বন্ধ করে হাঁটা শুরু করে। হঠাৎ তিনি দেখেন কয়েকজন বয়স্ক লোক তাদের দিকে আসছে, তার দিকে আসছে। এসে তার সামনে এসে বলছে, বাবা তুমি এখানে কি করছো, কোন বাড়ি আসছো, কোন গ্রামে? তো যেভাবে নতুন মনো মানুষ দেখলে মানুষ জিজ্ঞেস করে একজন একজনকে, ঠিক সেরকম ভাবে তাকে জিজ্ঞেস করছে। তো সবাই জিজ্ঞাসা করে কার বাড়ি আসছে জিজ্ঞেস করছে ওনাকে, কই থাকেন তিনি, তারাও তাকে সেম প্রশ্ন জিজ্ঞেস করছে। তো তিনি তখন তার নানার নাম বললে, জয়নাল হাওলাদার, তার নানা, উনি মারা গেছেন। ওনাকে নিয়ে সবাই বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু উনি রাস্তা হারিয়ে ফেলেছে। তো তখন তারা বলে যে আমরাও সেই বাড়িতে যাচ্ছি, চলো আমাদের সাথে। তো উনি ওনাদের সাথে হাঁটছে। আর তিনি একটা জিনিস লক্ষ্য করে যে গ্রামে এত পরিপাটি ড্রেস পরে, জুব্বা পরে তো আগে তিনি কখনো এত সুন্দর করে কাউকে দেখেন না। এবং আতরের ঘ্রাণে তার ভেতরে যে ভয় আতঙ্ক ছিল, তার মনে হচ্ছিল যে অনেক হালকা লাগছে তার তখন। তো 2-3 মিনিট হাঁটার পর তাকে বাড়ির পাড়ে এসে বলে, আপনি এখন হাত পা ধুয়ে অজু করে ঘরে ঢুকুন। তো তিনি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি হন নানা ভাইয়ের, আগে তো কখনো আপনাদের দেখি নাই। উত্তরে তারা বলে, আমরা তোমার নানা ভাইয়ের অনেক পুরনো বন্ধু, আমাদের সাথে তোমার নানা ভাইয়ের সম্পর্ক অনেক দিনের। তো তার নানার বাড়ির রাস্তা হচ্ছে 2টা, একটা সামনের দিকে আর একটা পেছনের দিকে। তো পেছনের দিকে যেটা হচ্ছে পুকুরের পাড় ঘেঁষে, তিনি বাড়িতে ঢুকে দেখে বাড়িতে কেউ নাই। বাড়ির উঠানে যান, কেউ নাই, পুরা বাড়ি ফাঁকা। তারপর সামনের রাস্তার দিকে যেতেই দেখেন বাড়ির সবাই দাঁড়িয়ে আছে লাশ নিয়ে। তারা এখনো ধান ক্ষেতের মধ্যে, সবাই লাশের জন্য রাস্তায় মাথায় দাঁড়িয়েছিল। তাকে দেখে সবাই বলছে, তুমি কোন দিক দিয়ে আসলা, আমরা তো তাকিয়েছিলাম, তোমাকে তো আসতে দেখলাম না। তিনি আর কিছু বলার আগেই তার মামি আর কিছু আত্মীয়রা তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। মানে ওই যে এলাকার আত্মীয় স্বজনরা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। তো তারা আসলে টপিকটা থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় আর কি। তো তিনিও সব ভুলে লাশ গোসলের পরে কবরের জন্য যাবতীয় সকল কাজ শেষ করে জানাজার জন্য রেডি হয়ে আসেন। জানাজার সময় তার নাকে সেই আতরের ঘ্রাণটা, যে আতরের ঘ্রাণটা যে লোকগুলোর ছিল সেগুলো খুব তীব্রভাবে তিনি পাচ্ছিলেন। তিনি তো ভাবছিলেন নানার সেই পুরনো বন্ধুরা জানাজায় আসছে। জানাজা শেষে তাদের তিনি খুঁজছিলেন, কিন্তু তাদের কোথাও আর দেখলেন না। এরপরে নানা ভাইয়ের দাফন শেষ করে কয়েকদিন পর যখন সবাই একটু স্বাভাবিক অবস্থায় আসে, তখন সবাই নানা ভাইয়ের ব্যাপারে কথা বলতো বিভিন্ন বিষয়ে। তো তিনি শুনতেন। একদিন রাত আনুমানিক 7-8টার দিকে, গ্রামে তখন 7-8টা মানে ভালো রাত, তিনি আর তার মামাতো ভাই বাজার থেকে আসছিলেন। আর দূর থেকে লক্ষ্য করছিলেন তাদের বাড়ির গোল গোল রাউন্ড দিয়ে কেউ একজন একটা লাইট, মানে টর্চ লাইট হবে বা কিছু একটা, পুরো বাড়ির রাউন্ড দিচ্ছে লাইটের আলোটায়। এবং লাইটের আলোটা বেশ তীব্র ছিল না, আবার হালকাও ছিল না, আবার বেশি বড়ও ছিল না। তিনি জিনিসটা অনেকক্ষণ খেয়াল করার পরে তার মামাতো ভাইকে জিজ্ঞাসা করে, কি রে, কে এখানে এত রাতে লাইট নিয়ে এরকম বাড়ির আশেপাশে ঘুরছে, চোর নাকি? তো তখন তার মামাতো ভাই বলল, আরে ওইটা কিছু না, চলো বাসায়, সামনে গেলে দেখবা আর জ্বলবো না, ওইগুলো জোনাকি পোকা। অনেক তাকে একটা বুঝ দিয়ে দিল, কোনো বুঝিয়ে দিল যেন তিনি ভয় না পান। কিন্তু তার মনে সন্দেহ হলো, জোনাকি পোকার আলো তো এত দূর থেকে এভাবে দেখা যাবে না, আর দেখা গেলে এই পোকা কেন বারবার বাড়ির চারপাশে ঘুরপাক খাবে। তো যাই হোক, বাড়ির ভেতরে ঢুকে পুকুর পাড়ে হাত পা ধুয়ে ঘাটলা থেকে উঠে আবারও চোখ পড়ে সেই আলোর দিকে। তারপর তিনি একটু ভয় পেয়ে যান। রুমের ভেতরে ঢুকে পরে কথায় কথায় সবার সাথে পরে তিনি ওই দিনের সব কথা বলেন, রাস্তা ভুলে যাওয়ার কথা, এমন কয়েকজন লোক তাদের বাড়িতে দিয়ে গেছে, তাও তাদেরকে আগে কখনো তিনি দেখেননি, এবং তাদের সাহায্যে তিনি বাড়িতে এসছে। এবং ওই দিন যেমন তার আসার কথা ছিল একসাথে
কিন্তু আগে এসে গেছেন। তো তার মামি বলে উঠলো, বাড়ির পেছন দিয়ে আসছো মানে বাড়ির পেছনে তো খাল খনন করা হয়েছে, ওইদিকে তো রাস্তা এখনো নরম, যদি ওই দিক দিয়ে আসলে কোমর পর্যন্ত পানি বেয়ে আসা লাগবে। পরে বাজার থেকে আসার সময় আলোর কথা বললেন তিনি, যে আমি আলো দেখেছি এরকম। আন্টি, উনি সবার বড়, তারপর তার মা, তারপর তার মামা। তো আন্টি বলছে যে শুনো, ভয়ের কিছু নাই, তোমার নানা ভাই, ওনার সাথে উনি কিছু জিন তোমার থাকতেন, তার সাথে ওনারা রাতে বাড়ির চারিপাশে ঘুরে পাহারা দেয়, আর তুমি যাদের দেখেছো তারাই হয়তো তোমার নানা ভাইয়ের সেই জিনরা। তুমি যেহেতু রাস্তা ভুলে গেছিলে, তোমাকে বাড়িতে দিয়ে গেছে, ভয়ের কিছু নাই, ভয় পেও না। এই বাড়িতে ভালো জিনদের পাহারা আছে। তোমার নানা ভাই ওনাদের দিয়ে পুরো বাড়ি পাহারায় রাখতেন। আগে আমরা যখন ছোট ছিলাম তখন তোমার নানা ভাই বিভিন্ন জায়গায় যেত ঝাড়ফুঁক করার জন্য। বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে যেত এবং খারাপ জিনরা বাড়ির মধ্যে বেশ জ্বালাতন করতেন। তো এমন একদিন আছে যে তোমার নানা কাজ শেষ করে 11টা-12টার দিকে বাড়িতে আসছিল। তো বাড়ির মধ্যে একটা তাল গাছ ছিল আর একটা ডাব গাছ ছিল পাশাপাশি, ওই দুইটার মাঝখান দিয়ে পুকুরে যাওয়া লাগে। তো তার খালা বলছে যে তোমার নানা ভাইয়ের গলার আওয়াজ শুনতে পাইয়া আমি দোচালা রুমে ঘুমাইতাম, তো জানলা দিয়ে দেখি আমার রূপ নিয়ে একজন তাল গাছে এক পা আর ডাব গাছে আরেক পা দিয়ে বাবারে, মানে তোমার নানা ভাইরে বলতেছে যে আমার নিচ দিয়া যা। আমি তো শর্মু না, এগুলো দেখে আমি ভয়ে জানা লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তোমার নানা ভাই পরে ঘরে ঢুকলে বললাম, বাবা কি দেখলাম, কি ছিল ওইটা? ডাব গাছ তাল গাছের মধ্যে পা দিয়ে রাখছে। তো পরে এটা বাবাই বলল যে যা দেখছো ওদের বইলো না, পরে ওরা ভয় পাবে, কাল বাড়ি বন্ধ করে দিব, তারপর থেকে দেখবা যার কোনো সমস্যা নেই। তো এরকম নাকি বহু জিনিস তারা আরো অনেক কিছু দেখেছে। সারা বাড়ির দিকে একটা আলো মিটমিট করে জ্বলতো আর ঘুরতো। তাদের বাড়িতে এরকম একটা আলো সারা দিন, মানে রাতের বেলা ঘুরতো, মিটমিট করে জ্বলতো আর ঘুরতো, সেটাই তিনি দেখেছেন। তো এইটা তার নানার বাড়ি কেন্দ্রিক একটি ঘটনা, তার নানা মারা যাওয়ার সময়কার একটি ঘটনা, এবং বেশ ভালো লেগেছে ভাই আপনার ঘটনাটা, এবং আশা করছি আপনার ঘটনাটা আমাদের লিসনারও পছন্দ করে। এই ঘটনাটি আমাদের সাথে লন্ডন ইংল্যান্ড থেকে শেয়ার করেছেন নীরব নাইটউইন্ড। নাইটউইন্ডটা তার ছদ্মনাম, তিনি ব্যবহার করেছেন এটি, এবং তিনি চাইছেন তার আসল নাম ব্যবহার না করতে। তো আমি সেই নামে ঘটনাটি শেয়ার করব, নীরব নামে। নীরব এই ঘটনাটি তার এক বন্ধু ডেবরা ম্যাকলফ এর কাছ থেকে কালেক্ট করেছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি নীরবের পাঠানো ঘটনায়। এই ঘটনাটি বেশ পুরনো একটা ঘটনা, প্রায় 100 বছরের পুরনো ঘটনা, 100 বছর বা তারও বেশি। যেহেতু সময়কাল ওইভাবে উল্লেখ করা নেই, তবে বলেছেন যে ডেবরা ম্যাকলফের গ্রেট গ্র্যান্ডফাদার, মানে তার দাদার বাবার সাথে ঘটেছিল ঘটনাটি। তিনি তখন বেশ তরুণ এরকম সময়। তো তিনি পেশায় ইয়র্কশায়ারের একটা গ্রামে একজন ব্যবসায়ী ছিলেন, এবং তাদের যে গ্রামটি ছিল সেটা বেশ মানে খোলামেলা একটা গ্রাম ছিল, মানে বাড়িঘর খুব কাছাকাছি ছিল না, এবং দেখা যেত যে এখানে একটা বাড়ি বেশ ফেন্সিং করা, এবং তারপর অনেক দূর প্রান্তর যেতে হতো, তারপরে আরেকটা বাড়ি, এরকম ভাবে বাড়িগুলোর বিন্যাস ছিল। এবং একটা পাশ বেশ মানে খোলামেলা ছিল, ওইখানে বেশ খোলা জায়গা আছে, পরিত্যক্ত অনেক জায়গা আছে, পরিত্যক্ত অনেক মানে এরকম বিল্ডিং আছে যে কোনো একটা সময় সেখানে অ্যাবে ছিল, সেগুলো অ্যাবান্ডন করে গেছে, এরকম। তো খোলা, কিন্তু ওই জায়গাগুলো মানুষ ভয় যেত না, এরকম একটা জায়গায় ডেবরার গ্রেট গ্র্যান্ডফাদারের বাড়ি ছিল। তিনি পেশায় একজন ছিলেন ব্যবসায়ী বলতে তিনি কৃষিকাজ কিছু করতেন, তার কিছু ফার্মিং এর ব্যবসা ছিল, তার সাথে তার একটা ব্ল্যাক স্মিথের মতো শপ ছিল, সেখানে বিভিন্ন জিনিস তৈরি হতো। তিনি নিজেও ছিলেন একজন ব্ল্যাক স্মিথ, তার সাথে অ্যাসিস্ট্যান্টও ছিল, তারা কাজ করতো এবং বিক্রি করতো কৃষি যন্ত্রাংশ, দেন অন্যান্য আর অনেক জিনিস, এগুলো বিভিন্ন জিনিস তৈরি হতো সেখানে। আর ঘোড়ার শু করতেন, তিনি হর্স শু করতেন। তো এরকম একটা জায়গায় মোটামুটি একটা মধ্যবিত্ত ব্যক্তি ছিলেন, এবং তার ভালোই চলে যেত, তার জীবন ভালোই চলতো। নতুন বিয়ে শাদী করেছেন, খুব সুন্দরভাবে তার বাসায় চলতো, ছোট্ট একটা বাড়ি, এবং খুব সুখে শান্তিতে থাকতেন। আর একেবারেই খোলামেলা জায়গা হতে তার কাজকর্মের সময় যখন শেষ হয়ে যেত, বিকেলের পর ওখানকার আবহাওয়া কিন্তু একদম গ্লুমি হয়ে যেত, মানুষজনের চলাচল কমে যেত। তিনি নিজের মতো একান্ত ভাবে থাকতে পছন্দ করতেন, বই পড়তেন, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে কাজের যদি একটু প্রেশার থাকতো, তিনি রাতের বেলাও নিজের ব্যাকইয়ার্ডে নিজস্ব একটা ওয়ার্কশপ ছিল, সেখানে বসে তিনি কাজ করতেন। কিছু অর্ডার থাকলে যেগুলো নাকি হয়তো পেন্ডিং হয়ে যাচ্ছে, সেগুলোর কাজ তিনি করতেন সন্ধ্যার পরে একা বসে, তখন কোনো অ্যাসিস্ট্যান্ট নিতেন না।
তো এরকম অনেক রাত পর্যন্ত কাজ করে তিনি যখন তার কাজ গুছিয়ে আনতেন তখন বেশ গভীর রাত হলে তিনি আস্তে করে উঠে আসতেন এবং তার এই যে ওয়ার্কশপ সেখান থেকে তার বাসায় উঠে আসার জন্য ভেতর দিক থেকেই সিঁড়ি ছিল আর কি। মানে ওয়ার্কশপ থেকে বের হয়ে তিনি ঘুরে একটা সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে উঠে যেতে পারতেন তার বাসায়। আর মানে খুব মানে একগোছানো একটা পরিবেশ এরকম। তো একদিন সেই ডেবরার গ্রেট গ্র্যান্ডফাদার তিনি কাজ করছেন, তার নাম ছিল টমাস। তিনি রাতের বেলা কাজ করছেন এরকম, তার কাজ কিছু বাকি পড়েছিল। তো তার স্ত্রী তাকে বলেন যে তুমি কতক্ষণ থাকবে আরো, উপর থেকে জিজ্ঞেস করে এসে উকি দিয়ে। তিনি বলেন যে আরো সময় লাগবে, আমার অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, এগুলো করতে হবে। তো তিনি মোটামুটি বেশ তার ভালোই লাগছে এখানে। তিনি হাঁপড় চালাচ্ছেন, আবার তার যেই মেটাল গরম করা দরকার তারপর নিজেই সেটাকে তিনি জ্বালাচ্ছেন, তারপর সেটাকে তিনি পিটাচ্ছেন, নিজের মতো কাজ করতেছেন। মানে একঘেয়ে একটা অবস্থা, এবং সেই ঠান্ডা ভাবটা কেটে গেছে, সেখানে উষ্ণ একটা ভাব চলে আসছে। এই সময় তার যে ওয়ার্কশপের মূল দরজাটা, সেই দরজায় কেউ নক করলো, ধাম 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 করে নক করলো। তো তিনি দুইবার নক শুনছেন। তো তিনি একটু বিচলিত হলেন যে এই রাতের বেলা কে তার এই দরজা নক করতেছে। কারণ ওইসব জায়গা, যেটা বলছি যে অনেক খোলামেলা, এবং সেসব জায়গায় মানুষ একটু ভয়ই পেত, কারণ যে মানে দেখা যাচ্ছে কোনো দুষ্কৃতিকারীও এরকম আসতে পারে রাতের বেলা, আর এরকম খোলা জায়গাটা আসলে নিরাপদ না। তো তিনি সাথে সাথে তার ওখানে রাইফেল ছিল, তিনি রাইফেলটা রেডি করলেন এবং সেটার মধ্যে তিনি বারুদ গুজে নিয়ে তিনি সেই রাইফেল নিয়ে সামনে আসলেন গেটের কাছে, বোঝার চেষ্টা করতেছেন যে কে দরজা নক করতেছে। একটু পর দেখলেন যে ওপর থেকে, মানে তার বাসায় ওঠার একটা সিঁড়ি যেটা আছে, বললাম যে সিঁড়ির গোড়ায় তার স্ত্রী ভীত মুখে উকি দিচ্ছে। তার ওয়ার্কশপের মাঝখানের পিলারে বেশ বড় একটা এরকম লণ্ঠন জ্বালানো আছে, সেই লণ্ঠনের আলোয় তার স্ত্রীর মুখটা আরো ভীত লাগতেছে তার। তো তিনি হাত দিয়ে আশ্বস্ত করলেন। তো তিনি জিজ্ঞেস করলেন হুজ দেয়ার। তিনি তার রাইফেলটাকে বাগিয়ে ধরে জিজ্ঞেস করলেন হুজ দেয়ার। তখন ওই পাশ থেকে বলতেছে যে মিস্টার থমাস, ওপেন আপ, প্লিজ ওপেন আপ। তো তিনি চিন্তা করতেছেন যে তাকে গেট খুলতে বলতেছে কে। তিনি আবার জিজ্ঞেস করছেন হুজ দেয়ার। ওখান থেকে সেই লোকটা একটা নাম বললো, তার নাম বলার পর তিনি বলছেন যে আমি তোমাকে চিনি না। মিস্টার থমাস বলছে আমি তোমাকে চিনি না, তোমাকে রাতের বেলা আমি কেন দরজা খুলবো? অ্যান্ড হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কিভাবে চিন্তা করলা যে আমি স্টিল আপ? মানে একটা বাসায় কি নক করার জন্য এটা ঠিক সময় রাতের বেলা? তো সেই লোক বলতেছে যে আমি জানি যে আপনি আছেন, কাজ করতেছেন, কাজের শব্দ পেয়ে আসছি, আর আমার খুব আর্জেন্ট একটা কাজ আছে, আর্জেন্ট কাজ, প্লিজ ওপেন আপ। তো মিস্টার থমাস তার স্ত্রীকে এরকম হাত দেখালেন উপরে, দেখায় তিনি আস্তে করে গিয়ে তার ওয়ার্কশপের ছোট দরজা, একটা পকেট গেট ছিল, সেটাকে খুললেন, কিন্তু বন্দুক বাগায় ধরলেন সামনে। তো দেখলেন ওইখানে একজন লোক দাঁড়ায় আছে, এবং বাইরে কিন্তু চাঁদ আছে, চাঁদের আলো খুব অল্পভাবে পড়ছে মেঘের আড়ালে, কারণ গ্লুমি সময়, এবং ঠান্ডা বাতাস এক পশলা ঢুকলো তার ওয়ার্কশপে। মানে ভেতরে তো গরম, সেই গরমটা বের হয়ে গেল, মানে বাতাসের ছোটে এত ঠান্ডা বাতাস ঢুকছে। লোকটা হাত উঁচু করে, এরকম তার দুই হাত উঁচু করেই ঢুকলো এখানে, মানে সারেন্ডারের মতো। তো তখন তিনি বললেন হু আর ইউ। তিনি বলতেছেন তাকে যে হু আর ইউ, গেটটা লাগাও, পিছনে তোমার গেটটা তুমি লাগাও পিছনে। তিনি কিন্তু বন্দুক সরান নেই, লোকটা দরজা লাগায় বলতেছে প্লিজ ডোন্ট গেট স্কেয়ার্ড, আমাকে নিয়ে ভয় পেও না, আমার নাম ফার্লো স্মিথ, আমি একজন ধর্মযাজক, আমি এখানে আসছি একটা কাজে, তুমি আমাকে হাত নামাতে দাও, তাহলে তোমাকে আমি কিছু প্রমাণ দিচ্ছি। তো তখন মিস্টার থমাস একটু, যখন শুনে ধর্মযাজক, সে তখন একটু অস্বস্তিতে পড়ে, সে তখন তার বন্দুক নামায় নেয়। তিনি যখন বলে যে হ্যাঁ বলেন আপনি কি কাজে আসছেন ফাদার, তো সে বলে যে আমি একটা খুবই জরুরি কাজে আসছি তোমার কাছে, তুমি আমাকে আগে দেখাইতে দাও। তো বলে তিনি তখন তার এখানকার কোট সরায় তার কলার দেখান। তো তার কলার দেখে তখন তিনি বুঝতে পারেন, থমাস তখন বলে যে আই এম এক্সট্রিমলি সরি ফাদার, আমি আসলে আপনাকে এরকম বন্দুক তাক করা উচিত হয় না, বিকজ আমি রিসেন্টলি অনেক ঘটনা শুনতেছি আমাদের এলাকায়, যে এখানে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে, মানুষের বাড়িতে কোনো মানুষকে ধরে নিয়ে গেছে, বিশেষ করে অনেক বাসার থেকে ছোট ছোট ছেলে মেয়ে ধরে নিয়ে গেছে, এবং এটা আমাদের এলাকায় খুব বাজেভাবে চলতেছে, এবং এটা লাস্ট ইটস বিন গোয়িং অন ফর লাস্ট 6 months অর সো, 6 মাস বা তার বেশি সময় ধরে। ফাদার তখন বলে যে আমার এখানে আসার কারণ কিছুটা ওইটার সাথে রিলেটেড। তো তখন থমাস একটু অবাক হয়ে বলে যে কি ব্যাপার? বলে যে তোমাকে আমি বলতেছি যদি আমাকে একটু বসে একটু রিল্যাক্স হতে দাও। তো থমাস বলো আই এম সরি, আপনাকে আমি দাঁড়া করে রাখছি, আপনি আসেন। নিয়ে যায় তার যেখানে কাজ করতেছিল ওখানে নিয়ে চেয়ারটা এগিয়ে দেয়, এবং তাকে বলে যে ফাদার কি খাবেন, এখানে অনেক রকম পানীয় আছে, যদি চান আমি ব্যবস্থা করি। তিনি বলে যে না ইটস ওকে, আমার এখন কিছু লাগবে না, আমাকে যদি তুমি একটু কফি খাওয়াইতে পারো, বাইরে অনেক ঠান্ডা ছিল। তো তখন থমাস বলে যে ওকে আমি ব্যবস্থা করতেছি। সে হেঁটে গিয়ে যেখান থেকে তার একটা বেল ছিল এরকম একটা নাড়া দেয়, নাড়া দিলে তার স্ত্রী ওখান থেকে উকি দেয়,
সে বলে যে আমার এখানে ফাদার আসছে, ফাদার ফারলো, তো একটু কফি দাও। তো তার স্ত্রী তখন কফির ব্যবস্থা করতে থাকে। তো মিস্টার থমাস আলাপ করে ফাদারের সাথে, বলে যে ফাদার কি ব্যাপার, আপনি কেন আসছেন এত রাতে, কি ব্যাপার বুঝলাম না, দিনের বেলা তো আসতে পারতেন। তো ফাদার বলে না, এটা খুব ডিফারেন্ট কেস এবং খুবই সিরিয়াস কেস, এবং আমি তোমাদের এলাকায় বিগত কয়েক মাস ধরে ঘুরতেছি শুধু রাতের বেলা এই একটা জিনিস ধরার জন্য। বলে কি? বলে এইখানে ডেভিলের উৎপাত হয়েছে, মানে এখানে ডেভিল আসছে তোমাদের এলাকায়। তখন বলে মানে? বলে যে তুমি যে শুনতেছো যে মানুষ মিসিং হচ্ছে, হ্যাঁ মানে কিশোর কিশোরী এগুলা নিয়ে চলে যাচ্ছে, এগুলো ডেভিল করতেছে এখানে। এবং সম্ভবত এইখানে আমার ধারণা মতে তিনি একটা কাগজ নিলেন, নিয়ে তার পকেট থেকেই বলুন কাগজ আর পেন্সিল বের করে তিনি মার্ক করলেন, করে দেখালেন যে এই জায়গাটার মধ্যে এখানে একটা অ্যাবান্ডন্ড মনস্টারি আছে, এখানে এখন আর কিছু হয় না। সেই জায়গায় এই ডেভিল বাসা বাঁধছে এবং সে এখানে নিয়ে এদেরকে কিছু করে। এবং আমি কাইন্ড অফ প্রমাণ পাইছি, কারণ এইখানে এইটার পাশে তার কাছাকাছি জায়গায় তিনি একটা জায়গা দেখান, এই জায়গায় একজন ধনী ব্যক্তি বাস করত। সে চলে গেছিল ওই সময় ইজিপ্টে, এবং সেখানে যে এসে কিছু সাধনা করে, এগুলা মানে ওনার ইনভেস্টিগেট করা জিনিস, সেই ফাদার ইনভেস্টিগেট করা জিনিস। বলে সেখানে সে এগুলা সেখানে কিছু সাধনা করে এবং ওখানকার কিছু জাদুকরের সাথে তার পরিচয় হয়। সেখান থেকে সে এসে এখানে ব্যাক করে এরকম কাজগুলা করা শুরু করছে তার এলাকায়। সে অনেকদিন ছিল না এবং সবকিছুর আমি প্রমাণ পেয়েছি। তা আমরা এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছি, তাকে ধরতে পারলে তার ব্যবস্থা করা হবে। তো সমস্যা হচ্ছে তাকে গেলে পাওয়া যায় না, সে থাকে না, সে কোথায় চলে যায় নোবডি নোজ। দিনের বেলা আমি অনেকবার ট্রাই করছি তার মূল বাসায়, যে তার ম্যানেজার, তার ভৃত্য, তারা সবসময় আমাকে কনফিউজ করার চেষ্টা করে। আমার মনে হয় তারা মিথ্যা কথা বলে, অবশ্যই তারা মিথ্যা কথা বলে, যেটা পরে প্রমাণ পাইছি। কখনো তারা বলে যে সে বুখারেস্টে আছে, কখনো বলে প্যারিসে আছে, কখনো বলে লন্ডনে আছে। তো এরকম বলে আমাকে বারবার তারা কনফিউজ করার চেষ্টা করে। তো আমি এটা পরবর্তীতে প্রমাণ পাই যে আসলে তারা মিথ্যা কথা বলতেছে। এইটা আমি আপনাকে বলবো কিনা আমি বুঝতে পারতেছি না। তো তখন থমাস বলে যে প্লিজ ডু স্যার, আপনি যেটা আমার হেল্প নিতে চান তাহলে তো আপনাকে বলতে হবে যে ব্যাপারটা কি। তখন ফাদার ফার্লো এদিক ওদিক তাকায় দু একবার, কেমন জানি উনি সন্দেহ করতেছেন কাউকে। তারপর বলেন যে শোনো, কয়েকদিন আগে একটা মিসিং মেয়ে ফেরত আসছিল, মিসিং মেয়ে বাসায় ফেরত আসছিল এবং সে অন্যরকম হয়ে গেছিল। তো তার বাসা থেকে যখন আমাকে খবর দেয়, যেহেতু আমি যখন হারানোর পর আমি গেছিলাম খোঁজ নিতে, বাসা থেকে যখন খবর দেয় যে ফেরত আসছে, তো আমি যাই, তাকে গিয়ে দেখি সে পজেসড বাই ডিমন। এবং আমি তখন তার এক্সোসিজম করি, আমার কাছে পারমিশন আছে তার এক্সোসিজম করার। আমি যখন এক্সোসিজম করি তখন সে আমাকে কিছু তথ্য দেয়, সেই ডিমন। তো থমাস খুব আগ্রহী হয়ে যায়। থমাস কিন্তু এইসব ব্যাপারে খুব আগ্রহী ছিল আগের থেকেই, কারণ সে ওইখানে থাকে, ওই জায়গা সম্বন্ধে এরকম এই ধরনের অনেক জিনিসই পজেসড মানুষের ব্যাপারটা ওই জায়গায় আছে। মানুষ অনেককে এরকম পজেসড সে দেখছে ছোটকাল থেকে। যাই হোক, তো সেই মেয়ে নাকি তথ্য দেয়, সে ডিমেন তথ্য দেয় যে এই যে ব্যক্তি জাদুকর, সে স্পেশাল কিছু রিচুয়াল করতে এখানে আসছে, এবং সে এই যে জায়গাটা দেখাচ্ছে, যে অ্যাবান্ডন যে মনস্টারি, সেখানে সে বাসা বাঁধছে। সে এখানেই নাকি রাতের বেলা রাতে ঘুমায় এবং সে এখানে এসেই তার যত সব রিচুয়াল পারফর্ম করে। এবং এইসব রিচুয়াল পারফর্ম করার তার উদ্দেশ্য হচ্ছে যে একেবারে তার একটা তার যে একটা লেভেল আছে এখন ওয়ার্শিপার হিসেবে, সেই লেভেল থেকে সে আরো উপরে উঠে যাওয়ার, এবং সে একটা পর্যায়ে পৌঁছায় যাবে তার এই টোটাল রিচুয়াল প্রসিজার শেষ হলে। এবং ততদিন পর্যন্ত তাকে নাকি হেল্প করে তার অধীনস্থ একটা ডিমন, এবং এই ডিমনটা নাকি একটা দৈত্য, বেশ ভয়ঙ্কর পাওয়ারফুল দৈত্য, এবং সেটা নাকি তাকে সহযোগিতা করে সবসময় এবং তাকে পাহারা দিয়ে রাখে। তো এটা বলার পরে সেই মেয়ের উপর যে ডিমনটা ছিল সেটা হাসতে থাকে, খুব বাজেভাবে হাসতে থাকে। তো ফাদার তখন তাকে বলে হাসিস কেন, তাকে শাস্তি দিতে যায় ফাদার। তো বলে যে না, হাসবো না, তুমি দুর্বল, তুমি কখনোই পারবা না, তুমি তাকে করতে পারবা না। তো ফাদার তখন বিভিন্ন ভাবে তাকে চেষ্টা করে তার কাছ থেকে কথা বের করতে, তাকে শাস্তি দিয়ে ইত্যাদি ইত্যাদি। তো তখন নাকি সেই ডিমন তাকে বলে যে রাতের বেলা যে উল্কা পড়ে আকাশ থেকে, আগুনের উল্কা, এই উল্কা মেটাল যদি পাস কখনো, এবং এটা দিয়ে যদি তুই কোনো তলোয়ার বানাইতে পারিস ধারালো, সেটা দিয়ে তুই দৈত্যকে মারতে পারবি। আর ওই দৈত্যকে মারলেই ওর সিদ্ধির অনেক অংশ চলে যাবে, ওর অনেকটাই থাকবে না, ওই যে ওয়ার্শিপার যে তার অনেক কিছুই থাকবে না,
এবং তাকেও তখন স্বাভাবিকভাবেই শেষ করা যাবে। তো এটা নাকি তাকে তথ্য দেয় সে ডিমন, এবং সে ডিমন নাকি বলে যে আমি যে তোকে তথ্য দিছি এটা জানলে আমাকে শেষ করে দিবে। যাই হোক, ফাদার তখন অনেক চেষ্টা করে ওই মেয়েটার থেকে তাকে আলাদা করে ডিমেনটাকে, এবং ডিমেনটাকে নাকি ফাদার বন্দি করেন এবং তিনি বলেন যে আমি এটা করছি এবং আমি অনেক কষ্টে ওই ডিমেনের সাহায্য নিয়ে আমি একটা উল্কা পিণ্ড জোগাড় করছি বলে তিনি তার কোটের ভেতর থেকে একটা এরকম মেটালের টুকরা বের করে বাড়িয়ে ধরেন থমাসের দিকে। থমাস অবাক হয়ে যান, দেখেন যে একটা লম্বাটে একটা মেটাল, এরকম লম্বা এবড়ো থেবড়ো র্যাগেট, ডিফারেন্ট কালার, তো কালারটা একটু অন্যরকম, এটা নর্মাল যে লৌহ খণ্ড বা এরকম কিছু না। তো তিনি অবাক হয়ে তাকায় থাকেন এবং তাকায় দেখেন বেশ হালকা অন্যরকম। তো তিনি বলেন এটা দিয়ে কি হবে? তো তখন ফাদার বলে যে তোমাকে এইখানে আমার দরকার হচ্ছে, তুমি আমাকে এটা দিয়ে সোর্ড বানাই দিবা এবং সেইখানে আমি কিছু লেটার তোমাকে বলবো, এই লেটারগুলো বসায় দিবা সোর্ডের উপর। তো তখন সেই মিস্টার থমাস বলে যে এইটা দিয়ে তো সোর্ড হবে না, এটার মেটালের হচ্ছে খুব কম অংশ। তখন বলে যে হ্যাঁ, এটার সাথে তুমি নর্মাল ইস্পাত যেটা এটা মিক্স করবা। তো এটা আমি শুনছি সব কম যারা স্মিথ আছে তারা মানে সবাই পারে না এত ভালো কাজ, যে এরকম মেটাল মিক্স করা, এটা তুমি পারবা আমি জানি, তুমি আমাকে দিবা। তো ফাদার বলে যে আমার জন্য সমস্যা হয়ে গেছে, আমি নিজে কিন্তু সমস্যায় পড়ছি, কারণ আমি রাতে ঘুরি এখন ওইটা খোঁজার জন্য যে ও কোথায় যায় কি করে, এবং পাহারা দিই তোমাদের এলাকা। আমার অবস্থা দেখছো তুমি? তো থমাস দেখে আসলেই যে ফাদারের পার্লোর অবস্থা আসলে বেশ মানে অন্যরকম হয়ে গেছে, বেশভূষা ধূসর হয়ে গেছে, তার চেহারা ভেঙে গেছে, খোঁচা দাড়ি, মুখে বলে যে আমার অবস্থা খারাপ এবং আমাকে খুব টেনশনে থাকতে হয় কখন আমার উপর অ্যাটাক হয়। তো থমাস বলে যে ফাদার ডোন্ট ওয়ারি, আমি আপনাকে সহযোগিতা করব, কোনো অসুবিধা নাই, আপনি আমার এখানে থাকেন, আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না, আপনি যে আমার এই যে এই ওয়ার্কশপ এখানে থাকেন, আপনাকে ওয়ার্কশপের কর্নারে আমি একটা করে দিই, ওনার রুম মতো ছিল আর কি খোলা, ওখানে মাঝে মাঝে টায়ার্ড হয়ে গেলে মাঝে থমাস নিজে শুইতো, বলছে যে আমি এটা ঠিক করে দিচ্ছি, কোনো শোন, আর এটার কাজ তো আর আজকে করা যাবে না, কালকের থেকে আমরা কাজ শুরু করবো। যাই হোক, ফাদারকে তখন শুধু কফি না, কফির সাথে খাবার দাবার এনে দেন থমাস, এবং খাওয়ানোর পরে ওনার থেকে বিদায় নেন। তো রাতের বেলা থমাস যখন উঠে যায় তার উপরতলায় ফাদারকে বিদায় দিয়ে, সে দেখে যে তার বাসার সামনে ঘোড়া ছিল, তার স্টেবল ছিল, স্টেবলে তার 4টা ঘোড়া থাকতো সবসময়। তার ঘোড়াগুলো প্রচন্ড ডাকা শুরু করে, মানে ছুটে চলে যাবে, মনে হয় একদম মানে ছুটে চলে যাবে, প্রচন্ড এরকম চিৎকার করতেছে, রাখতেছে, এবং ফাদারের ঘোড়াটাকে সে স্টেবলে ঢুকায় রাখছিল, দেখতেছে যে ওইটার অবস্থা মানে অন্যরকম। তো সে বাসার জানালা দিয়ে তাকায় দেখতেছে যে এমনি তো ঠান্ডা বাতাস চলে, এখানে দেখতেছে প্রচন্ড বাতাস শোঁ শোঁ করে যাচ্ছে তার ইসের উপর দিয়ে, উঠানের উপর দিয়ে, তার উঠানোর উপর দিয়ে গাছ ওখানে কিছু ছিল, ওগুলো বাঁকা হয়ে যাচ্ছে বাতাসে। তো সে একটু থতমত খেয়ে যায়, তখন এটা ভোরের আগে। তো সে আস্তে করে উঠে আসে, এসে ফাদারের ওখানে এসে দেখে যে ফাদার বসে বসে প্রার্থনা করতেছেন, প্রার্থনার শব্দ শুনে তিনি ফাদারের কাছে যান। ফাদার বলে যে ওই ডেমন বুঝে ফেলছে যে আমি তোমার এখানে আসছি, এবং সে তার একটা সমস্যা দেখতে পাচ্ছে, এর জন্য সে চেষ্টা করতেছে আমাকে দুর্বল করার। যাও তুমি শুয়ে পড়ো, তুমি চিন্তা করো না। তো থমাস নাকি উপরে চলে যান এবং তিনি ঘুমানোর আগে তার স্ত্রীকে বলেন যে একটা সমস্যা হয়েছে, এরকম ব্যাপার, কিন্তু কারোর সাথে এটা নিয়ে আলাপ করো না, এটা তো আমাদের এলাকারও ব্যাপার এবং আমাদের তো কাজই শয়তানের সাথে যুদ্ধ করা, এটা আমাদের কাজ মানুষ হিসাবে। যাই বলে উনি ঘুমায় এবং একেবারে তার ঘুম ভাঙে দুপুরের পরে, উঠে কাজকর্ম করেন, দেখেন যে ফাদার ঘুমাচ্ছেন, কারণ তিনি সারা রাত ঘুমান নেই। দিনের বেলা তার কাজকর্ম করে তিনিও একটু রিল্যাক্স করেন বিকালের দিকে। সন্ধ্যার পরে ফাদারের সাথে তিনি আবার দেখা করেন, ফাদার উঠছেন তখন। তো গল্পগুজব করেন, দুইজন গল্পগুজব করার পরে ফাদার তার সাথে যান তার ওয়ার্কশপে এবং তাদের কাজ শুরু হয়। তো মিস্টার থমাস মেটাল নিয়ে এবং ফাদারের সেই দেয়া মেটাল নিয়ে, দুইটা দিয়ে তিনি শুরু করেন কাজ করা, এবং তিনি তলোয়ার তৈরি করা শুরু করেন। এবং অনেক কষ্ট, মানে তার অনেক কষ্ট হয় এটা পিটায় একেবারে পাতলা করা সেই মেটাল, যেটা যে মহাজাগতিক মেটালটা গলতে চায় না, স্পেশাল হিট দিয়ে সেটাকে গলাইতে হয়, তার চরম হিট না হলে এটা গলতে চায় না। তো সব মিলায় তিনি কাজ করেন এবং দুইটা মেটালকে মার্চ করা অনেক কঠিন একটা জিনিস, লিকুইফাই করা, মার্চ করা, এরকম করে শেষ পর্যন্ত তার একটা তলোয়ার দাঁড়ায়। এবং তলোয়ারটা দাঁড়ানোর পর তলোয়ারটাকে যিনি তখন পলিশ করেন, লাস্টে তাদের পলিশের পালা, পলিশ করেন, পলিশ করার উপর ওইটা ওর চেহারা আলোর মধ্যে যখন বের করেন, ঝকঝক একদম চকচক করতেছে এটা। তো ওইটা প্রথম রাত্রেই তার এই অবস্থা,
তো দিনের বেলা তিনি ফাদারকে নিয়ে আবার দুপুরের পরে কাজে লাগান, মানে ওইটা অনেক কাজ আছে, মানে জিনিসটাকে শেষ করতে গেলে মানে ওনারা তো আসলে নিট ফিনিশিং দিতেন সবকিছু, মানে এরকম হাফ ওয়ে কাজ করতেন না। দিনের বেলা কাজ করেন, আবার রেস্ট নেন, আবার রাতের বেলা ধরেন এটা। তো করে দ্বিতীয় রাত্রের মধ্যে ওইটাকে মোটামুটি একটা ভালো শেপে নিয়ে আসেন, খুব সুন্দর শার্প পেজ একটা শেপ। এবং তারপরে ফাদার তার সামনে বের করে নিয়ে আসেন তার সেই লেখাগুলো। তো সেই লেখাগুলো তারপর বসানোর পালা ওইটার উপরে। ওটা তো অনেক পরিশ্রম হয়, একদম দিন হয়ে যায় এটা করতে করতে, লেখা বসাতে বসাতে। তো মোটামুটি ওই দিন দুপুরের পর তাদের তরবারি পুরা রেডি, এবং সেটার জন্য একটা খাপ তৈরি করেন তিনি। খাপ ছিল, খাপ দিয়ে তৈরি করে তরবারিটা রাখেন এবং ফাদারের হাতে দেন। ফাদার বলেন যে আমি অনেক ধন্যবাদ দিই তোমাকে। তো তখন সে থমাস জিজ্ঞেস করে যে এখন আপনার কাজ কি ফাদার, মানে আমাদের কাজ কি? সে জিজ্ঞেস করে আমাদের কাজ কি? ফাদার বলে আমাদের না, কাজ আমার, তোমার আর কোনো কাজ নাই, তোমাকে আমি তুমি যা পারিশ্রমিক চাও এটার জন্য দিব। তখন বলে না ফাদার, আমি তো আপনার জন্য কাজ করছি, এটা ধর্মের জন্য কাজ করছি, আমি এটা মানুষের উপকারের জন্য, এটার জন্য আমার কোনো পারিশ্রমিক লাগবে না, কিন্তু আমি আপনার সাথে শেষ পর্যন্ত থাকতে চাই, আপনি এখন কি কাজ? তো ফাদার বলে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? বলে অবশ্যই পারেন। বলে তুমি তো আমার সাথে গেলে তোমার স্ত্রী জায়গা থাকবে? বলে থাকবে, ওকে আপনি ব্লেসিং দিয়ে যান, এবং আমিও মনে করি যে গড উইল সেভ হার, এবং আমি আপনার সাথে যেতে চাই। তখন ফাদার বলে আচ্ছা। তখন ফাদার বসে মিস্টার থমাসের সাথে এবং বলে যে এই প্যাথ ধরে আমাদের যেতে হবে, গিয়ে আমরা অমুক জায়গায়, ওই যে সেই যে এইটার কথা বলে যে এই যে অ্যাবান্ডন মনেস্টারি, এইখানে যে একটা মনেস্টারি আছে, এখানে আছে, এতটুকু আমি জানি এবং এতটুকু আমি খবর পাইছি যে সেখানে সে থাকে এবং সে তার যে রিচুয়াল সেগুলো করে, এবং এই ব্যক্তি সে কোনো স্বাভাবিক খাবারে অভ্যস্ত না, সে অনেকটা অন্যরকম মাংসাশী, ক্যানিবাল টাইপের আর কি। তো সে এই ধরনের একটা ক্যারেক্টারে রূপান্তরিত হয়েছে, এবং তাকে একটা এরকম ভয়ঙ্কর দত্ত গাইড করে রাখে, গার্ড করে রাখে, মানে ডিমেন বা দত্ত যাই বলো, গার্ড করে রাখে। আমাকে বুঝতে হবে কতটা রিস্ক আছে। তুমি কি যেতে চাও? বলো অবশ্যই আমি যেতে চাই, এবং আমি চাই আপনাকে সাহায্য করতে এটাতে ফাদার, আপনি একা না। ফাদার বলে ঠিক আছে, এবং কাজটা করতে হবে রাতে, দিনের বেলা এটা সম্ভব নয় ওখানে যাওয়া। তো দিনের বেলা ওই জায়গায় গেলে তাকে পাওয়া যাবে না, এটা আমি শুনছি। দিনের বেলা ওই জায়গাগুলো নাকি এমন ভাবে করা থাকে, মানে মায়ার মধ্যে ঢাকা থাকে, জাদুর মায়া, যেটা ওটা বোঝাই যায় না কোথায় কি আছে। রাতের বেলা ওইটা জীবিত হয়, মানে বোঝা যায় আর কি। তো তখন থমাস জিজ্ঞেস করে যে এটা কি সত্যি না যে রাতের বেলা যে জায়গাটা আরো বেশি মানে অন্যরকম হয়ে যায়, মানে আরো ভয়ঙ্কর হয়ে যায়, বা তার শক্তি বেশি থাকে? হতে পারে ফাদার বলে, হতে পারে, কিন্তু আমাদের যেতে হবে এরকম সময়। তো যাই হোক, ওই দিন রাতে ফলোয়িং নাইটে তারা রওনা দিবে, এবং বলছে যে এটা কারো কাছে মানে কিউরিয়াস করা যাবে না কাউকে, শুধু তুমি আর আমিই যাব। তো ফাদার তাকে কিছু ব্লেসিং দেয়, থমাসকে ব্লেসিং দেয়, এবং নিজেও নিজের মতো কাপড় চোপড় পরে নিজের মতো প্রার্থনা করেন। করার পরে ওই যে তরবারিটা ফাদার নেন এবং তাকে বলে যে একটা তরবারি নিতে, নিয়ে তার রওনা দেন। তো থমাস তাদের পরিবারের ঐতিহ্যবাহী তরবারি আছে যেগুলো তারা ইউজ করতো, সেখান থেকে একটা তরবারি নেয় বেশ ভালো, এবং নিয়ে ফাদারের সাথে রওনা দেয়। তো দুজন রাতের বেলা যাচ্ছে, সাথে রাইফেল নিছে, থমাস রাইফেল নিছে সাথে যদি প্রয়োজন হয়। তো ফাদার হাসে, বলে এটার প্রয়োজন হবে না। বলে হতেই পারে, কত কিছু থাকতে পারে এখানে, বন্য প্রাণী আসতে পারে। তো ফাদার আর কিছু না বলে রওনা দেয়। তো দুজন ঘোড়া নিয়ে যাচ্ছে, একদম নীরব রাত, এবং মানে একদম প্রান্তর, খোলা প্রান্তরের মতো, পাহাড় দূরে দূরে দেখা যাচ্ছে, এরকম জায়গা দিয়ে যাচ্ছে, এবং জায়গায় জায়গায় হঠাৎ গাছপালা হয়েছে বেশ শীষের মধ্যে দিয়ে, এবং ঠান্ডা, তাদের গায়ে মানে মোটা কোট পরা তারা, ঠান্ডায় জমে যাচ্ছে মাঝে মাঝে। তো যেতে যেতে অনেক দূর চলে আসছে। তো ফাদার এক জায়গায় থেমে বললো, এবং চাঁদ ধূসর হয়ে গেছে। ফাদার বলতেছে যে আমার ধারণা মতে এখান থেকে এতটুকু দূরত্বেই আছে এইটা, তো আমাদের এই শেষ এই অংশটা পার হতে হবে। এই যে একটা উঁচু পাহাড়ের মতো জায়গা, এটা নেমে পার হয়ে সামনে গেলেই আমরা ওই অ্যাবান্ডন মনেস্টারিটা পাবো। তো বললো ঠিক আছে। খুব সন্তর্পণে জীবন যাচ্ছে, এবং মিস্টার থমাস তার নিজের তেজি ঘোড়াটাই নিয়েছে সবচেয়ে, ফাদার তার নিজের ঘোড়া নিছে, নিয়ে তারা ঠিক ওই পর্যন্ত গিয়ে ওই পাহাড়টা পার হয়ে নামে। নেমে আসলেই দেখতে পায় যে দূরে এই যে চাঁদ যে একদম ধূসর হয়ে গেছে, এটা আলোতে দেখতেছে একটা পুরোনো ভাঙাচোরা মনেস্টারি, এবং অনেক দেয়াল এলোমেলো ভাবে হয়ে দিচ্ছে, মানে মানে অবিন্যস্ত ভাবে এরকম দাঁড়ায় আছে এখানে, মানে অদ্ভুত লাগতেছে। এইটা থমাস এরকম আগে দেখেন নাই, আগে তার চোখে এরকম জিনিস আগে তিনি তার চোখে পড়ে নাই। তার কাছে অবাক লাগে যেটা কিভাবে এত এরকম হয়ে যায়,
মানে এরকম সুন্দর লাগে একটা ভগ্ন জিনিস, মানে এটার মধ্যে একটা সৌন্দর্য আছে। যাই হোক কাছে যাচ্ছে তো ফাদার আবার তাকে বলে যে তুমি এটাতে বেশি মুগ্ধ হয়ে যেও না, দেখে কিন্তু এটারও একটা সৌন্দর্য আছে, এটাও কিন্তু গ্রাস করে নেয় মানুষকে, এটাতে মুগ্ধ হয়ে যেতে পারবা না, কারণ এখানেই কিন্তু অশুভ জিনিস আছে। যাই হোক এই দেখে দেখে তারা যখন আসতেছে, তারা যখন ওই ভাঙা দেয়ালগুলোর কাছাকাছি চলে আসছে, এই সময় শুনলো গড়গড় শব্দ। তো গড়গড় শব্দ, ঘোড়া একদম অস্থির হয়ে গেছে, চিহিং করে ডাকতেছে, হাত পা একদম উঁচা করে ফেলতেছে, ঘোড়া সামনে যাবে না এরকম একটা অবস্থা। তো তখন ফাদার বলতেছে যে মোস্ট প্রবাবলি সামনে কিছু আছে, কোনো বন্য প্রাণী বা কিছু। বলতে বলতেই সামনে বের হয়ে আসলো এক পাল নেকড়ে, মানে ওখানে মিনিমাম 10 থেকে 12টা নেকড়ের একটা প্যাক সামনে চলে আসলো, তাদের থেকে কয়েক ফিট দূরে। দাঁত বের করতেছে, চাঁদের আলো পড়ছে, দাঁতের কষা বেয়ে মনে হইতেছে নামতেছে ওটার, মানে ওদের যে মানে নেকড়ের মুখের যে কষা বেয়ে মানে লালা গড়া সেটা গড়াচ্ছে, এরকম সামনে চলে আসছে। তো সাথে সাথে থমাস রাইফেল বের করছিল, ওখানে গুলি করবে, সে অলরেডি ওটা লোড করে আছে বারুদ, তখনকার সময়তে যে বারুদ লোড করে তারপর গুলি করতো, তো বারুদ লোড করে সে মানে করে রাখছিল আগে, সে বের করছে রাইফেল। সাথে সাথে ফাদার হাত দিয়ে থামাইলো, বললো যে নো, এখানে এরকম আওয়াজ টাওয়াজ করা যাবে না, এখানে অনেক সমস্যা হইতে পারে, এখানে কিন্তু অলৌকিক জিনিস আছে, লৌকিকও আছে, সো বি কেয়ারফুল। ফাদার দেখা গেল যে তিনি ল্যাটিন ভাষায় কিছু পড়তে পড়তে সামনে যাচ্ছেন এবং খুবই আশ্চর্যজনক ভাবে ওই নেকড়েগুলো আস্তে 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 পিছায় যাচ্ছে, তার ঘোড়া এগোচ্ছে যাচ্ছে এবং ঘোড়া খুব অস্থির হয়ে গেছে, মনে হচ্ছে যে ছুটে পালায় যাবে এখান থেকে। তো ফাদার তখন ওই যে নতুন সোর্ডটা বের করছে, বানাইছে, ওইটা বের করলো একদম, মানে ওইটার যে কিং খাব আছে, ওইটা যে মানে ওইটার যে কভার থেকে টেনে বের করলো এবং ওইটা হালকা চাঁদের অথচ যে ঝিলিক মেরে উঠলো, ওইটার ঝলকানিতেই মনে হলো নেকড়েগুলো উল্টো দৌড় দিল এখান থেকে। খুবই আশ্চর্য একটা ব্যাপার, চাঁদের আলো পড়াতেই ওইটার যে ঝলকানিতে নেকড়েগুলো উল্টা দৌড়ায় সরে গেল, যেমন কুকুর পলায় যায় ওইভাবে। এটা খুব অবাক হলো থমাস, যে এটা তো হওয়ারই কথা না, দুইটা ঘোড়ার উপর দুইটা অশ্বারোহী এরকম একটা প্যাক নেকড়ে আক্রমণ করবে, এই তলোয়ার বের করার সাথে সাথে চলে গেল সব দৌড়ায়। তো তখন ফাদার ওইটাকে খোলা রেখে এগোতে থাকলো এবং ঘোড়াও এগিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা বিল্ডিং দেখলো, যে একটা বেশ বড় বিল্ডিং, এবং বিল্ডিংটার উপর চাঁদের আলো পড়ে ছায়াটা খুব অন্যরকম ভাবে পড়ছে, বিল্ডিং এর অর্ধেক আর এখানে ছায়া অর্ধেক, খুব অবাক ভাবে, খুব মানে ডিফারেন্ট ভাবে পড়ছে, মানে দেখলেই জানি কেমন লাগে গা শিরশির করে। ফাদার এক সাইডে ঘোড়াগুলোকে থামায় ফেললো, আর দুজনই ঘোড়া থেকে নেমে যেতে বললো সাথে থমাসকে। দুজন নেমে গিয়ে একটা ওখানে পাথরের এরকম স্তম্ভ ছিল, ওইটার পাশে ঘোড়াগুলোকে বেঁধে ফেললো। ঘোড়াগুলো অস্থির আচরণ করতেছে, মনে হচ্ছে যে ছুটে যাবে এরকম একটা অবস্থা, শব্দ করতেছে। তো অনেক চেষ্টা করতেছে থমাস শান্ত করার, ফাদার তাকে বললো যে ওগুলো শান্ত হবে না, ওগুলো এমন কোন সিচুয়েশনে পড়ছে যেটা শান্ত হবে না বলে ফাদার বললো আসো। আস্তে আস্তে তারা এগোয়ে যাচ্ছে, এবং মানে তারা যখন এগোয়ে যাচ্ছে, দূরে যাচ্ছে, ঘোড়াগুলো মনে হচ্ছে কোনো পাগলের মতো হয়ে গেছে, ছুটে চলে যাবে এরকম অবস্থা, মানে দড়িতে বারবার টান দিতেছে এরকম। তো থমাস একটু অস্বস্তিতে পড়তেছিল যে ঘোড়া চলে গেলে তারা ব্যাক করবে কিভাবে, এটা চিন্তা করতেছিল। কিন্তু পরে চিন্তাটা বাদ দিল, সে তার যে রাইফেলটা সেটা নিয়ে আসছে, সেটা সে পিঠে বেঁধে নিছে, আর তার হাতে তার ফ্যামিলি সোর্ড, আর ফাদারের হাতে ওই সোর্ডটা। ফাদার সামনে হাঁটতে হাঁটতে তারা চলে গেল মূল যে ওই যে বিল্ডিংটা, বিল্ডিং এর কাছে। এই জায়গায় চাঁদের আলোর থেকে হঠাৎ করে ছায়াতে তারা ঢুকলো। ছায়াতে ঢুকে দেখতেছে যে বিশাল দরজা, এবং দরজাটার মধ্যে এরকম অনেকটা মানে উল্টা ইউ শেপ যদি করে রাখে, ইউ অক্ষরটাকে যদি উল্টা করে দেয় যেরকম শেপ হবে সেরকম, এবং সেই দরজার মধ্যে অসংখ্য কাচের মধ্যে কারুকাজ করা, মোটা কাঠের, মানে এক্সপেন্সিভ কাঠের, মানে খুব সুন্দর অ্যাবলুশ কাঠ সম্ভবত। তো এটাকে আস্তে করে ঠেলা দিল, ঠেলা দেওয়ার পর মানে প্রচন্ড একটা কঁচ কঁচ করে শব্দ করে দরজাটা খুলে গেল। ভিতরে দেখা যাচ্ছে চাঁদের আলো দুই পাশ থেকে, এই ঘরের দুই পাশ থেকে জানালায় পড়ছে, সে জানালা দিয়ে চাঁদের আলো এসে ফ্লোরে পড়ছে দুই পাশে। অদ্ভুত একটা আলোকিত ব্যাপার, মানে দুই পাশে আলো এসে ফ্লোরে পড়ছে, মাঝখানের জায়গাটা বেশ অন্ধকার, একদম সোজা চলে গেছে সামনের দিকে। আলোটা চোখে শুয়ে আসার জন্য চেষ্টা করতেছে থমাস, মানে শোয় নিতে, দেখতে পাচ্ছে না সামনে। ফাদার কিন্তু তার আগে, এবং আরো আস্তে আস্তে দুজন হেঁটে চলতেছে। এই একদম আস্তে হেঁটে চলাতেও তাদের পায়ের শব্দটা মনে হচ্ছে চারিপাশে একো হইতেছে এরকম। সো এই আলো আধারিটা তখন থমাসের চোখে অনেকটা শুয়ে আসছে। থমাস দেখতেছে সামনে তারা যেখানে হেঁটে যাচ্ছে জায়গাটা, ওইটা একটা কার্পেট বিছানো জায়গা। বুঝতে পারছে যে কার্পেটটা বেশ পুরু ছিল এক সময়,
কারণ পা ডেবে যাচ্ছে, এরকম জায়গায় জায়গায় রং টং হয়ে গেছে, চাঁদের আলো যা বোঝা যাচ্ছে। সামনে সে বুঝতে পারতেছে বেশ দূরে একটা বড় সার্কোফেগাস, এরকম বড়, মানে একটা কফিনের মতো বেশ বড়, এবং খুব অবাক হয়ে খেয়াল করতেছে যে ওইটার উপরে মনে হচ্ছে কি একজন বসে আছে, এবং যে বসে আছে যে ওইটা মনে হচ্ছে যে লাইভ কেউ বসে আছে, এবং ছায়া অন্ধকারের মধ্যে। এবং এইটা দেখে মানে তার সারা শরীরে কাঁপুনি উঠে গেল, থমাস কেঁপে উঠছে ভয়ে, কারণ সে মনে হচ্ছে যে একটা আকৃতি ওখানে বসে আছে, মানে লাইভ আকৃতি, বেশ বড়, মানে বড় কি মানে মিনিমাম 9 থেকে 10 ফিট লম্বা, এইরকম স্বাস্থ্য মনে হচ্ছে, এরকম কেউ বসে আছে এখানে। তাদের সামনে মনে হলো একটা শব্দ করলো গলার ভেতর থেকে, মানে বুকের ভেতর থেকে শব্দ আসছে, এরকম একটা শব্দ, এবং ওই জিনিসটা উঠে দাঁড়ালো অন্ধকারের ভিতর। এই আবছা অবয়ব, বেশ 10 ফিটের মতো এরকম, এবং বেশ একটা ভারী হাসি দিল। হাসিটা এত ভয়ঙ্কর যে চারিপাশে বাড়ি খেলো পুরো, ওই পুরো যে ওই যে তাদের যেটার ভিতরে তারা ঢুকছে ওই স্ট্রাকচারের মধ্যে মনে হচ্ছে শব্দটা এইভাবে বাড়ি খাচ্ছে, একটা ভারী শব্দ। এবং সে বুঝতে পারলো ওই জিনিসটা কয়েক পা সামনে চলে আসছে। মানে থমাসের আসলে ওখানে দাঁড়ায় থাকার মতো সাহস আর নাই, সে বুঝতে পারলো এটা একটা দানবীয় আকৃতির মানুষের মতো। আরেকটু যখন সামনে চলে আসছে ওইটা, তখন এই চাঁদের আলোটা পড়ছে ওইটার গায়ে, তখন বুঝতে পারলো যে ওইটার মাথায় একটা না 3টা মাথা, মাঝখানে একটা, 2 পাশে 2টা, এবং ওই 2 পাশের মাথার মধ্যে 2 কান, মাঝখানে মাথার মধ্যে কোনো কান নাই, মাথাটা এমনি 2 পাশে 2টা, এবং 3টা মাথার মধ্যে চোখ জ্বলে উঠলো, 6 জোড়া চোখ। এবং ওইটার হাতের মধ্যে কিছু একটা আছে, বুঝতে পারলো যেটা হাতের মধ্যে একটা খড়গের মতো এরকম বড়। ফাদার সামনে ছিল, ফাদার ভয় পেয়ে গেছে, ফাদার জোরে জোরে বাইবেলের ভার্স পড়া শুরু করছে, এবং সে এগোতে পারতেছে না, ভয় পেয়ে গেছে ফাদার। আর থমাসের অবস্থা তো আরো খারাপ, থমাস মনে হচ্ছে যে সে পিছন ফিরে দৌড় দিবে, এরকম একটা অবস্থা। নিতান্তই সে তার সাহসটাকে ধরে রাখছে যে ফাদারের উপর ভরসা করতে, ফাদার দাঁড়ায় আছে সামনে, ফাদারকে ফেলে সে দৌড় কিভাবে দেয়, কিন্তু তার আত্মার অবস্থা এরকম, সে ভয়ে দৌড় দিবে। ওই জিনিসটা আরো কাছে আসছে, এবং আরো যখন 3-4 পা কাছে আসছে, মনে হলো যে জিনিসটা মনে হয় বাধা পাচ্ছে, সামনে এগুইতে পারতেছে না। কোন একটা কারণে যে ফাদার যে দৌড়ে দৌড়ে ভার্স পড়তেছে, এই কারণে হয়তো সামনে এগুইতে পারতেছে না। ফাদার তখন বোঝা গেল যে ফাদারের শক্তি ফিরে আসছে অনেকটা, তার মানসিক শক্তি। ফাদার তার হাতের সোটটাকে সামনে বাগায় ধরে সামনে যাওয়া শুরু করলো। ফাদার যখন সোটটাকে সামনে যে বাগায় ধরে সামনে যাচ্ছে আর জোরে জোরে ভার্স পড়তেছে, ওই জিনিসটা মনে হচ্ছে আস্তে আস্তে পিছায় যাচ্ছে, আস্তে আস্তে পিছায় যাচ্ছে। তো অনেকটা চলে গেছে, এই সময় হঠাৎ করে ওই জিনিসটা মনে সরাসরি তাকালো পিছনে থমাসের দিকে। থমাসের মনে হলো ওটা চোখটা আরো জ্বলে উঠলো, এবং তার হাতের যে একটা খড়গের মতো জিনিস ওইটা থমাসের দিকে ছুঁড়ে মারলো। থমাস শুধু শব্দ পেলো, ভোঁত করে কিছুটা উড়ে আসতেছে, তো সে আস্তে করে বসে পড়ছে, মানে এরকম ফট করে বসে পড়ছে, তার পাশ দিয়ে চলে গেছে ভোঁত করে শব্দ করে। থমাস প্রচন্ড ভয় পেয়ে ধীরে দৌড় দিল পিছন দিকে। পিছন দিকে সে যখন দৌড় দিছে, তখনই সে ফিল করলো সে বাতাসে উঠে গেছে, মাঝ রাস্তায়, মানে দৌড়ে যে মাঝ রাস্তায় উঠে গেছে, এবং মনে হলো বাতাসে ভেসে তাকে ছুঁড়ে মারছে কেউ, সে বাতাসে ভাসতেছে। উড়তে উড়তে বাইরে যে ধপ করে পড়লো, এবং ভেতরে সে প্রচন্ড একটা চিৎকার শুনলো, হুঙ্কার, মানে ভয়ঙ্কর, মানে একদম আত্মা উড়ে যাওয়ার মতো। সে এর মধ্যে দেখলো যে তাদের ঘোড়া দুটো ওখানে বাঁধন ছিঁড়ে দৌড় দিয়ে ওখান থেকে চলে গেছে, ছুটছে একদিকে, ঘোড়া দুটা নাই। এবং সে তখনই দেখলো ওখান থেকে নেকড়ে বের হয়ে আসছে, ওই ফাঁক ফোকর দিয়ে, ওই যে যেখানে দেয়ালগুলো ছিল ফাঁক ফোকর, নেকড়ে বের হয়ে আসছে, গড় গড় করে সামনে আসতেছে। থমাস প্রচন্ড ভয়ে, থমাস নিজে যতটুকু বিবলিক্যাল ভার্সেস জানতো সেগুলো সে পড়া শুরু করলো। সে হাতে পায়ে মানে খুঁজতেছে তার আশেপাশে তার সোটটা কোথায় পড়ছে, এবং লাকিলি তার হাতের কাছেই পড়ছিল। সে সোটটাকে নিয়ে সে পেছানো শুরু করলো, পিছাতে পেছাতে সে চলে আসলো একদম সেই যে স্ট্রাকচারের সামনে। সে এখন ভাবতেছে এই নেকড়েগুলার থেকে তার পেছনের অংশটাই নিরাপদ। আর ওইখানে সে শব্দ পাচ্ছে, গোঙানির মতো শব্দ, ভয়ঙ্কর গোঙানির মতো শব্দ। তো গোঙানির মতো শব্দ, এবং গোঙানির শব্দটা প্রচন্ড লাউড হচ্ছে, কমতেছে, এরকম। চিন্তা করলো কি হয়েছে ভিতরে। এর মাঝে সে তাকায় দেখলো যে নেকড়েগুলো কাছে আসছে একদম সামনে। তো হঠাৎ করে তার মনে হলো যে তার পিছনে ওই যে বন্দুক বাঁধা ছিল, সে বন্দুকটাকে ভয়ের চোটে সে বন্দুকটাকে হাত দিয়ে দেখলো আসছে, সে টেনে এনে বের করে ঠিক নেকড়েগুলার দিকে তাক করে সে প্রচন্ড মানে রাগে এখান থেকে তার ট্রিগারটা টানলো। তো এটা লোড করা ছিল বারুদ আগেই, পুম করে মানে গুলি হলো, এবং প্রচন্ড বারুদ ছিটে চারিদিকে আলোকিত অবস্থা হলো, ভয়ঙ্কর একটা অবস্থা।
শব্দে একদম কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। তো দেখলো যে নেকড়েগুলো ওখানে নাই, গুলির শব্দের পরে সে দেখলো নেকড়েগুলো নাই, তার নিজের কানে স্তব্ধ হয়ে গেছে। সে পেছন ফিরে তাকায় দেখলো যে ফাদার দাঁড়ায় আছে তার সেই তলোয়ারে ভর দিয়ে। সে তাড়াতাড়ি দৌড় দিয়ে গেল ফাদারের কাছে, যে বলে কি হয়েছে। তো ফাদার দেখাচ্ছে তাকে সামনের দিকে। তো সে সামনের দিকে তাকায় দেখলো যে একটা বড় কিছু এরকম পড়ে আছে ওই জায়গায়। তো ফাদার এরকম আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওইটাকে। তো ভালো মতো খেয়াল করে সে বুঝতে পারতেছে না ওইটা কি। তো তার পকেটের মধ্যে ম্যাচেস ছিল, থমাসের পকেটে ম্যাচেস ছিল। সে ম্যাচেসটা জ্বালালো, চালায় দেখলো একটা বড় জ্যাকেল মরে পড়ে আছে। ফাদারের যে সোর্ড, সে সোর্ডের মধ্যে রক্ত লাগানো বড় একটা জ্যাকেল। তো সে বললো যে ফাদার কিরকম হাত দিয়ে দেখাচ্ছে যে কি হয়েছে, আমি তো মানে অন্য কিছু দেখছি। বুঝেছে, ফাদার হাত দিয়ে তাকে ইশারা করলো আসতে। সামনে গেল হেঁটে হেঁটে। এইবার তার একটু সাহস বাড়ছে ভিতরে, যেহেতু নেকড়ে গুলা চলে গেছে তার গুলি করার পরে। সামনে আসছে, এসে দেখলো যে সার্কোফাগাস যেটা আছে ওইটাকে ঠেলে তারা সরাইলো, দুজনে মিলে ঠেলে সরাইলো। দেখলো যে ওই জায়গাতে মানে ওই যেই সার্কোফাগাসের মধ্যে মানে বিচ্ছিরি গন্ধ মানে ভরা। তো সাথে সাথে তার একটা মানে নাক টাক সরাই নিয়ে তারা পরে ম্যাচ জ্বালাইলো। দেখলো যে অনেক মানে উল্টাপাল্টা জিনিস দেহাবশেষ ওখানে পড়া, মানে সার্কোফাগাসের মধ্যে মানে রাখা ছিল, ওগুলা মনে ওখানে পচে গলে বিচ্ছিরি অবস্থা। তো ওইটা দেখে নাক চাপা দিল দুজনেই, মানে ওখানে টেকা দেয় তাদের। তাড়াতাড়ি তারা ওখান থেকে মানে মানে হেঁটে দৌড়ায় বেরোয় আসলো। প্রায় বেরোয় আসার পর দম নিতেছে, তখন থমাস বলতেছে যে ফাদার কি হয়েছে। তো বলছে যে ওইটাকে আমি শেষ করে দিছি ওই জায়গায়। তো বলছে ওই জ্যাকেলটা, বলে যে হ্যাঁ আমি তো দেখছিলাম অন্য কিছু, বলে ওটা অন্য কিছুই ছিল, কিন্তু আমি যখন ওটাকে হিট করছি ওটা যখন শেষ হয়ে গেছে এই সোর্ডের আঘাতে ওইটা, এবং আমি তো তাকে মানে সৃষ্টিকর্তার নামে আঘাত করছি ওইখানে, এবং সে ওটা শেষ হয়ে যে জ্যাকেলে পরিণত হয়েছে। আর ওই যে সার্কোফাগাসে ওর যত সব এই জিনিসগুলা ছিল সেগুলা সে রাখা ওখানে, যেগুলা সে ওখানে করছিল, উৎসর্গ করছিল। তো যাই হোক ওই জিনিসটা আর নাই। তবে জাদুকরকে পাওয়া যায় না, জাদুকর এখানে নাই। জাদুকর সম্ভবত আগেই খবর পেয়ে সরে গেছে। তো বলে তাহলে বলছে এখন আর আসবে না, ওর যে মূল গার্ড ছিল গার্ডই নেই এখানে। তবে ওর জন্য আমরা আমাদের হান্ট বলবৎ থাকবে, ওকে আমরা খুঁজে পাবো যেখানে, ওখানে বিচার করা হবে ওকে। যাই হোক, তো খুব ভয় ভয় ছিল তখনও থমাস চিন্তা করতেছিল যে উল্ফগুলা ফিরে আসে কিনা। উল্ফগুলাকে সে খুবই ভয় পাইছে, উল্ফগুলা যদি আবার আসে। কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার, উল্ফগুলা আর আসে না। তারা হাঁটতে থাকে দুজনে, এবং এই প্রাচীন এই ভাঙা চোরা পুরনো সেই মানে একদম অ্যাবান্ডেন্ট সেই দেয়াল ভাঙা এগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। যথেষ্ট টায়ার্ড, থমাসের হাত পা ব্যথা করতেছিল। তো থমাস জিজ্ঞেস করে ফাদারকে যে আমি উল্ফগুলাকে আর দেখতেছি না কেন। বলছে ওই উল্ফগুলা ছিল হচ্ছে মানে ওইটার প্রভাব যুক্ত আর কি। তুমি যখন গুলি করছো তখনই, তার আগেই হয়তো প্রভাবটা কেটে গেছে এবং গুলির শব্দ ভয় পাইছে, ওরা ভয় পেয়ে সরে গেছে ওখান থেকে। যদিও আমি বলবো যে তোমাকে সাবধান থাকার জন্য, যদি তোমার কাছে এক্সট্রা বারুদ থাকে তোমার রাইফেলটাকে আবার লোড করে নাও। এইসব অপার্থিব জিনিস তো আমরা টেক কেয়ার করতে পারছি, বা আমার হাতে এখনো তোমার এই সোর্ডটা আছে, কিন্তু পার্থিব জিনিসের ব্যাপারে কিছু বলা যায় না, যে কোনো সময় এরা আক্রমণ করতে পারে। যাই হোক, সেখানে তারা কিছুক্ষণ দাঁড়ায় রেস্ট নিল, এবং তখন থমাস তার রাইফেলটাকে আবার লোড করলো। তার কাছে এক্সট্রা বারুদ ছিল, বল ছিল, এগুলো দিয়ে সে লোড করে নিয়ে ফাদারকে নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা অনেক দূর যখন চলে আসছে, এক জায়গায় যে তারা দেখে তাদের ঘোড়াগুলো দাঁড়ায় আছে। যে ঘোড়াগুলোকে পাওয়ার পর তাদের মানে শান্তি লাগে, যে অ্যাটলিস্ট যেই মানে এত দূর রাস্তা হাঁটতে হবে এটা ভাবতে পারে নাই। তো যাই হোক, ঘোড়া নিয়ে তারা আবার ব্যাক করে আসে থমাসের বাসায়, এবং তারা দুজন মানে তাদের প্রেয়ার সারে, যেহেতু তারা একটা মিশন সাকসেস করে আসছে। এবং থমাসের কাছে খুব ভালো লাগে যে সে ফাদারকে হেল্প করছে একটা এই ধরনের ব্যাপারে। কিন্তু থমাস তার জীবনে এরকম কিছু দেখে নাই যেটা সে ওই দিন দেখছে ফাদারের সাথে গিয়ে। এটা তার কাছে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এরকম জিনিস সে মানুষের কাছে শুনছে যে পৃথিবীতে অনেক মানে আজে বাজে জিনিস আছে, অনেক রকম ডিমেন আছে, এগুলো সে শুনছে, তারা ভয়ঙ্কর। এবং সে বিভিন্ন জিনিসের বর্ণনাও পড়ছে, তাদের রিলিজিয়াস বুকেও পড়ছে। কিন্তু এই যে সে প্রথম এরকম একটা কিছু দেখলো জীবনে, এবং দ্যাট ওয়াজ সো স্কেরি, যে সে এরকম একটা দানবকে দেখছে যেটা 3টা মাথা এবং একটা দানবের মতোই আকৃতি, প্রায় 10 ফিটের মতো উচ্চতা হবে। তো এই হচ্ছে থমাসের ঘটনা, যে কিনা ডেবরা ম্যাকলফের গ্রেট গ্র্যান্ডফাদার মানে দাদার বাবা,
এবং এই ঘটনা ডেবরা ম্যালকফ নীরবের কাছে শেয়ার করেছে। নীরব আমাদের কাছে এটা শেয়ার করলো এবং আমার কাছে বেশ এক্সাইটিং লেগেছে। আপনারা যারা বিদেশের ঘটনা শুনতে চান তাদের কাছে বেশ ভালো লাগার কথা। বিদেশের ঘটনাগুলো কিন্তু আমার কাছে খারাপ লাগে না একেবারে, তবে সেই রকম হতে হয়। আর আসলে রিলেট করাটা একটা ব্যাপার। আমি অনেক কিছু রিলেট করতে পারি বিকজ আমি এরকম কিছু সিচুয়েশনে গিয়েছি। আসলে মানুষের কোনো কিছু রিলেট করার জন্য তাকে সেই পরিবেশে যেতে হয়। আমি যেমন অনেক পরিবেশে গিয়েছি এবং দেখেছি, দেখার পরে হয়তো ওই পরিবেশটার সাথে আমার একটা টিউন তৈরি হয়েছে। আমি যখন চিন্তা করি, আমি কল্পনায় সেই জায়গাটায় চলে যেতে পারি বা আমি ভাবতে পারি এই জায়গাটা কেমন ছিল, বা ভয়ের অনুভূতিটাও আমি বুঝতে পারি। যেমন কোনো ভাঙা জায়গা, যেমন কোনো বলা হচ্ছে যে একটা অ্যাবান্ডেন জায়গা, বিদেশের অ্যাবান্ডেন বাড়িগুলো যেমন হয়, এটা কিন্তু আমি রিলেট করতে পারি যেহেতু আমি গিয়েছি। বিদেশি যে এইগুলো যেরকম হয়, যেটাকে বলা হয় যে সেমিটারি গুলো যেরকম হয়, আমি তো সেখানে গিয়েছি যেন আমি রিলেট করতে পারি। রাতের বেলাও গিয়েছি, রিলেট করতে পারি। তো এটা রিলেট যদি কেউ না করতে পারে তখন কিন্তু সে ভয়টা পাবে না, এটা একটা ব্যাপার। আর এইখানে একটা ব্যাপার আছে, এই যে নীরবের যে ঘটনায়, এইখানে এই যে একটা মনস্টারের কথা বলা হলো বা একটা দৈত্যর কথা বলা হলো। অনেকে বলতে পারে যে এরকম দৈত্য কি আসে সামনে। অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেকের কাছে শুনেছি, এমনকি আপনারা যারা বই পড়বেন, যে জিনদের মধ্যে এরকম ভয়ঙ্কর রকম দৈত্য টাইপের জিন কিন্তু আছে, যারা বিভিন্ন জায়গায় বসবাস করে, পাহাড়ে প্রাচীন কোন স্থাপনার ভিতরে। এটা কিন্তু আসলে আমি নিজেও শুনেছি যে এরা বসবাস করে। এমনকি অনেক প্রাচীন জায়গা যেখানে অ্যাবান্ডেন শত শত বছর ধরে কেউ থাকেন, বা প্রাচীন নিদর্শনের জায়গা, অনেক সময় দেখবেন যে অনেক প্রাচীন জায়গা কিন্তু বন্ধ করে দেয়, সন্ধ্যার পর সেখানে যেতে দেয় না। এমন সাধারণ জায়গায়, মানে আমাদের দেশের মতো জায়গায় যেসব প্রাচীন জায়গা আছে খুব কমই আছে, কিন্তু এগুলো সন্ধ্যার পর কিন্তু ওইসব জায়গায় অ্যালাউড না মানুষ যাওয়ার জন্য। ওইসব জায়গায় কিন্তু অনেক কিছু এরকম আছে, আমি শুনেছি, অনেকেই এরকম দেখেছে জিনিস। পাহাড়ে যারা বসবাস করেন তারা কিন্তু অনেকেই দৈত্য দেখেছেন, এটা কিন্তু বলেছে আমাকে। মানে এখন তাদের কথার উপরে বিশ্বাসটা আমার করতে হবে, যেহেতু আমি দেখি নাই, বাট আমি শুনছি পাহাড়ি মানুষের কাছে। যেমন আমি আমার এক বন্ধুর কাছে শুনছিলাম যে তার বোনরা বেড়াতে গিয়েছিল তাদের এক আত্মীয়ের বাড়ি ময়মনসিংহ এরই পাহাড়ি অঞ্চলে কোনো জায়গায়, এবং তারা যখন ব্যাক করে আসতেছিল সন্ধ্যার পরে, তখন তাদের যে গাইড ছিল, যে নিয়ে আসতেছিল তাদেরকে, তখন রাত হয়ে গেছে। হঠাৎ করে তাদেরকে বললে, এই দাঁড়াও সামনে যাওয়া যাবে না। তাদেরকে পিছিয়ে নিয়ে এসে এক জায়গায় দাঁড়াই গেল, চুপচাপ অন্ধকারের মধ্যে একটা জায়গায়। তারা সবাইকে বললো চুপ করে থাকতে। তো তারা দেখলো যে সামনে এই দুইটা পাহাড়ের মতো জায়গা, এর মাঝখান দিয়ে লম্বা কিছু একটা পার হয়ে গেল, অন্ধকার, বেশ বড় লম্বা একটা অন্ধকার পার হয়ে গেল। তো তারপরে যে গাইড ছিল সে বললো, আচ্ছা আসো যাই। তো তখন রাস্তার মধ্যে যখন জিজ্ঞেস করছে তারা যে এটা কি গেল, তিনি কিন্তু কিছু বলেন নাই। রাস্তায় বলছে এই নিয়ে কথাই বলা যাবে না। তো পরবর্তীতে বাসায় আসার পরে বলছে এটা হচ্ছে পাহাড়ি দেও। পাহাড়ি দেও যখন এরকম পার হয় তখন ওই ধারে কাছে থাকা যাবে না। এই দেখেন, এই যে পাহাড়ি, বাংলাদেশের মধ্যে একটা জায়গা, আমাদের দেশের থেকে কিন্তু ওই ইউরোপের পাহাড় অনেক পুরনো, অনেক বেশি পুরনো, আরবের পাহাড় অনেক বেশি পুরনো। আমাদের মতো অঞ্চলেও কিন্তু এইসব জিনিস শোনা যায়, পাহাড়ে যেরকম দেওয়া আছে, এরকম কিন্তু আমি শুনেছি, অনেকের কাছে শুনেছি। এই কারণে আমি যখন এই ঘটনাটা শুনেছি আমি খুব বেশি অবাক হইনি। আমি কিন্তু শুনছি যে এরকম আছে, ওদের মধ্যে এরকম ভয়ঙ্কর কাইন্ড আছে। এমনও আছে আমি শুনেছি সমুদ্রের অনেক নিচে থাকে, সমুদ্রের নিচে যে পাহাড়, সেখানে যে গর্ত আছে, সেই গর্তের মধ্যে থাকে। এরকম শুনেছি যে এরকম অপরাধ করে লুকাইছে এরকম করে একটা এরকম জিন। তখন সুলাইমান আলাইহিস সালাম পাঠাইছে অন্য জিনকে, তাকে ধরে নিয়ে আসতে। তো তাকে ফার্স্টে বলছে যে তুমি আসো, তোমাকে কেউ কিছু বলবো না। তখন সে যখন বের হয়ে আসছে তখন তাকে ধরে নিয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। তো এরকম কিন্তু শুনেছি। তো এরকম কিন্তু আছে বড় এরকম দৈত্য, এরকম বিশাল দৈত্য, এর জন্যই কিন্তু কনসেপ্টটা আসছে আসলে। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় অনেক বছর আগের ঘটনা। সময়কাল 2099 সালের দিক। রাত তখন প্রায় 2:30। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গ্রামের শেষ প্রান্তে পড়ে থাকা গোলকিবাড়ি গোরস্থান নিয়ে বহু বছর ধরে নানা অদ্ভুত কথা প্রচলিত ছিল। এটি নিয়ে অনেক কথাই গ্রামের লোকদের মাঝে প্রচলিত ছিল। দিনের বেলায় জায়গাটা সাধারণ একটি কবরস্থান মনে হলেও রাত নামলেই নাকি সেখানে শুরু হতো অন্যরকম কিছু। গ্রামের মানুষ বলতো রাত 12টার পর গোরস্থানের ভেতর থেকে মাঝে মাঝে শোনা যায় কেউ যেন মাটি খুঁড়ছে,
খসখস খসখস করে একটা ভারী শব্দ ভেসে আসে। আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষয় ছিল, শব্দটা সবসময় একই কবরের পাশ থেকে আসতো। এক রাতে গ্রামের রফিক নামের এক যুবক বন্ধুর সঙ্গে বাজি ধরে গোরস্থানে ঢুকে পড়ে। হাতে ছিল একটা টর্চ। গোরস্থানের ভিতরে ঢুকতেই তার নাকে আসে পচা মাটির অদ্ভুত গন্ধ। হঠাৎ টর্চের আলো পড়ে একটি পুরনো কবরস্থানের উপর। কবরের মাটি যেন একবারে নতুন করে খোঁড়া। রফিক কিছুক্ষণ তাকিয়ে থাকার পর স্পষ্ট শুনতে পেল খসখস খসখস করে একটা শব্দ আসছে কবরের ঠিক নিচ থেকে। সে ভয়ে পিছিয়ে যাবে, আর ঠিক সেই সময় তার টর্চের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে খুব কাছ থেকে একটা শিশুর কণ্ঠ ভেসে এলো, চাচা আমাকে এখান থেকে বের করেন। রফিকের শরীর যেন ঠান্ডা হয়ে গেল, কারণ কণ্ঠটা আসছিল তার ঠিক পায়ের নিচ থেকে। সে দৌড় দিতে যাবে, তখনই তার পায়ের গোড়ালি কেউ শক্ত করে ধরে ফেলল। রফিক চিৎকার করে মাটিতে পড়ে গেল। পরের দিন ভোরে গ্রামের লোকজন তাকে গোরস্থানের প্রবেশপথের কাছে অসচেতন অবস্থায় খুঁজে পায়। তার দুই পায়ের গোড়ালিতে ছিল কালচে দাগ, যেন কেউ শক্ত করে ধরে রেখেছিল। কিন্তু রফিক জ্ঞান ফেরার পর যে কথাটি বলেছিল, তাতেই পুরো গ্রামের মানুষ যেন আতঙ্কিত হয়ে পড়ে। সে বলেছিল, আমি যে কবরটা দেখেছিলাম সেটা আসলে কোনো কবর ছিল না। গ্রামের লোকজন তাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, তাহলে কি ছিল? রফিক কাঁপতে কাঁপতে বলেছিল, ওটা ছিল একটা দরজা। তারপর সে জানায়, টর্চ নিভে যাওয়ার পর অন্ধকারের মধ্যে সে দেখতে পেয়েছিল কবরের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। নিচে দেখা যাচ্ছিল সরু একটি সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়ে নিচে নামলে অনেকগুলো মানুষ, তাদের কারো মুখ নাকি ছিল না। অবশেষে যে লোকটি দাঁড়িয়েছিল সে ধীরে ধীরে রফিকের দিকে তাকিয়ে বলেছিল, তুই আবার কেন এলি? রফিক তখনই অজ্ঞান হয়ে যায়। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, গ্রামের বয়স্ক মানুষদের জিজ্ঞেস করলে তারা জানায় প্রায় 30 বছর আগে ওই জায়গায় একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটির নাম ছিল গোলকি বাড়ি। এক ভয়াবহ রাতে বাড়িটির সবাই অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। পরের দিন বাড়ির উঠানে শুধু একটা খোলা কবর পাওয়া গিয়েছিল, কিন্তু সেই কবরে কোনো লাশ পাওয়া যায়নি। আর তারপর থেকেই গোলকি বাড়ির জায়গাটাকে গোরস্থান বানানো হয়। আজও নাকি গভীর রাতে ওই গোরস্থানের পাশ দিয়ে গেলে মাটির নিচ থেকে ভেসে আসে খসখস খসখস সেই একই শব্দ। আর যারা খুব মন দিয়ে শোনে তারা নাকি মাটির নিচ থেকে একটি কণ্ঠ শুনতে পায়, দরজাটা খুলে দে। রফিকের মুখ থেকে কথাগুলো শোনার পর গ্রামের কেউ আর রাতে গোলকি বাড়ি গোরস্থানের দিকে যেতে সাহস করল না। কিন্তু ঘটনাটার তখনও শেষ হয়নি। রফিককে বাড়িতে নিয়ে আসার পর তার মা লক্ষ্য করলেন ছেলেটা বারবার ঘুমের মধ্যে একই কথা বলছে, দরজাটা বন্ধ করো, ওরা উঠে আসছে, দরজাটা বন্ধ করো, ওরা উঠে আসছে। কখনো হঠাৎ ঘুম থেকে উঠে এসে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠত, ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার দরজার সামনে কেউ থাকতো না। ঘটনার 3 দিন পর গ্রামের মসজিদের ইমাম সাহেব রফিককে দেখতে এলেন। তিনি রফিককে জিজ্ঞেস করলেন, তুমি গোরস্থানে যাওয়ার আগে কি ওই জায়গা সম্পর্কে কিছু জানতে? রফিক মাথা নাড়ল, না। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে তুমি একটা কথা বলো, যে লোকটা তোমাকে বলেছিল তুই আবার কেন এলি, তার চেহারাটা আসলে কেমন ছিল? রফিকের মুখ মুহূর্তে যেন ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, চেহারা দেখিনি, কিন্তু তার গলায় একটা লোহার চাবি ঝুলছিল। ইমাম সাহেবের এ কথা শুনে যেন চোখ বড় হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন আর বললেন, চাবি? রফিক মাথা নাড়ল। ইমাম সাহেব তখন আর কিছু বললেন না, কারণ তিনি জানতেন গোলকি বাড়ির পুরনো বাড়ির নিচে একটা লোহার চাবি ছিল। প্রায় 30 বছর আগে সেই বাড়ির মালিক মারা যাওয়ার আগে গ্রামের কয়েকজনকে বলেছিলেন, এই বাড়ির নিচে যা আছে সেটা কখনো খোলার চেষ্টা করবে না। কিন্তু তার পরিবারের মৃত্যুর পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। তারপর এক রাতে পুরো পরিবার হঠাৎ করেই নিখোঁজ হয়। সেই রাতের পর বাড়ির নিচের দরজাটি আর কেউ খুঁজে পায়নি। ইমাম সাহেব গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে পুরনো জায়গাটায় যাওয়ার সিদ্ধান্ত নেন। রাত প্রায় 9টার দিক তারা গোরস্থানে পৌঁছালেন। রফিকও সঙ্গে ছিল। কিছু দূর এগোতেই রফিক হঠাৎ যেন থমকে গেল। তার চোখ আটকে গেল একটি পুরনো কবরের দিকে। এইটা? ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রফিক কাপা গলায় বলল, এই কবরটাই সেদিন দেখেছিলাম,
সবাই কবরটার দিকে তাকিয়ে রইল। ঠিক সেই সময় হঠাৎ করে ঠক করে কবরের নিচ থেকে কেউ যেন আঘাত করলো। ঠক ঠক করে শব্দটা ভেসে আসলো। শব্দটা দুইবার হয়, একবার আস্তে হয়, আরেকবার প্রচন্ড জোরে হয়। একজন বৃদ্ধ ভয় পেয়ে পিছিয়ে যায়। আর ঠিক তখনই কবরের মাটি মাঝখান থেকে যেন ধীরে ধীরে ফেটে যেতে শুরু করে। আর সেই ফাটলের ভিতর থেকে দেখা গেল একটি মরিচা ধরা লোহার আংটি। ইমাম সাহেব মাটি সরিয়ে আংটিটা ধরে টান দিলেন। মাটি সরে গিয়ে নিচে দেখা গেল একটি লোহার দরজা। নিচে দরজার উপর খোদাই করা ছিল মাত্র একটি কথা, যারা ঢুকবে তারা সবাই ফিরে আসবে না। কেউ আর দরজা খোলার সাহস পেল না। কিন্তু ঠিক তখনই দরজার উপাস থেকে খুব ধীরে একটি কণ্ঠস্বর ভেসে এলো, রফিক, তুই তো ফিরে এসেছিলি। রফিক কাঁপতে কাঁপতে যেন পিছিয়ে গেল। তারপর সেই কণ্ঠ আবার বলল, এবার দরজাটা খুলে দে। আর আশ্চর্যের বিষয়, রফিকের হাতে থাকা চাবিটা সে নিজেও জানতো না কখন তার মুঠোর মধ্যে চলে এসেছে। চাবিটা ছিল সেই একই চাবি যেটা সে স্বপ্নে বারবার সেই মুখহীন লোকটির গলায় ঝুলতে দেখেছিল। ইমাম সাহেব চাবিটা দেখে শুধু একটি লাইন বললেন, এটা খুললে শুধু দরজা খুলবে না, কিছু একটা বেরিয়েও আসবে। ইমাম সাহেব কথা শুনে সবাই যেন চুপ হয়ে গেল। রফিকের হাত তখন শক্ত করে মোট করা, তার ভেতরে সেই মরিচা ধরা চাবি। হঠাৎ চাবিটা নিচ থেকে যেন কাঁপতে শুরু করলো, ঝনঝন ঝনঝন করে। তারপর গোরস্থানের চারপাশ থেকে একসঙ্গে অনেকগুলো ফিসফিস শব্দ ভেসে এলো, খুলে দে, খুলে দে। একজন বৃদ্ধ ভয়ে সেখানেই মাটিতে বসে পড়লেন। ইমাম সাহেব সবাইকে পেছনে সরে যেতে বললেন। কিন্তু ঠিক তখনই লোহার দরজাটা ভেতর থেকে যেন ধীরে ধীরে খুলে গেল, ক্যাচ 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 করে। দরজার নিচ দিয়ে দেখা গেল একটি সরু সিঁড়ি। সিঁড়িগুলো অন্ধকারের মধ্যে নেমে গেছে। কেউ দরজা খুলেছে। রফিক হঠাৎ ফিসফিস করে বলল, ওরা আমাকে ডাকছে। ইমাম সাহেব তার হাত শক্ত করে ধরে বললেন, তুমি এক পাও নিচে নামবে না। কিন্তু রফিক যেন নিজের নিয়ন্ত্রণে কোনোভাবেও ছিল না। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতে শুরু করলো, 1 পা 2 পা 3 পা। আর ঠিক তখনই নিচ থেকে একটা ভয়ঙ্কর শব্দ হলো, ধাম করে। মনে হলো ভারী কিছু একটা সিঁড়ির উপর যেন পড়ে গেল। টর্চের আলো নিচে ফেলতেই সবাই দেখলো একটি পুরনো কাঠের বাক্স। বাক্সটির উপর ধুলোর স্তম্ভ জমে আছে, কিন্তু মাঝখানে পরিষ্কার হাতের ছাপ, যেন কিছুক্ষণ আগেই কেউ সেটিকে ছুঁয়েছে। ইমাম সাহেব নিচে নামলেন। বক্সের ঢকনাটি খুলতেই পাওয়া গেল একটি পুরনো ডায়েরি। আর ডায়েরি প্রথম পাতায় লেখা, গোলকি বাড়ির শেষ রাত। ডায়েরির লেখক ছিলেন সেই বাড়ির পুরনো মালিক। পাতা উল্টাতে উল্টাতে ইমাম সাহেবের মুখের রং যেন বদলে গেল। শেষ কয়েকটি পাতায় লেখা ছিল, প্রতি রাতেই বাড়ির নিচ থেকে শব্দ আসে। আর দরজার ওপাশ থেকে আমার মৃত বাবার কণ্ঠ শুনেছি। কাল রাতে আমার স্ত্রী দরজাটা খুলে ফেলেছে। দরজার ওপাশে কোনো ঘর নেই, আছে শুধু অনেকগুলো কবর। এরপর পাতায় কালি ছড়িয়েছিল। তারপর শেষ একটি লাইনে লেখা ছিল, আমরা যারা এই বাড়িতে আছি তারা কেউ মানুষ নয়। হঠাৎ রফিক চিৎকার করে উঠল। রফিকের চিৎকার শুনে সবাই ঘুরে দাঁড়ালো। সিঁড়ির একবারে উপরে দাঁড়িয়ে আছে একজন মানুষ, লম্বা কালো পোশাক, মুখটা অন্ধকারে ঢাকা, গলায় ঝুলছে একটি লোহার চাবি। রফিক দেখে কাঁপতে কাঁপতে বলল, এই লোক সেদিন আমি যাকে দেখেছিলাম। লোকটি ধীরে ধীরে মাথা তুলল। তারপর এমন একটা কথা বলে যাতে ইমাম সাহেবের বুক হিম হয়ে গেল, রফিককে আমরা নিতে আসিনি। এক মুহূর্তে থেমে সে বলল, আমরাই এসেছি ইমাম সাহেবকে নিতে। সঙ্গে সঙ্গে চারদিকের সব টর্চ যেন নিভে গেল। অন্ধকারের মধ্যে শোনা গেল একসঙ্গে অনেকগুলো মানুষের পায়ের শব্দ। এরপর ইমাম সাহেব এবং গ্রামের মুসল্লিরা খুব দ্রুত